সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1432তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আশিকুর রহমানের জীবনের আটকে ওঠার মতো এক শিক্ষণীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পাকিস্তানি সুন্দরী শাশুড়ির রূপে পাগল হয়ে তালাক দিলেন 2 সন্তানের মাকে, এবং এরপরে ধন্যার্থ পরিবারের সন্তান আশিকুর রহমানের জীবনে যা নেমে আসছে তা শুনলে রীতিমতো আপনি আটকে উঠবেন। তাই তো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছিল, হে বান্দা, তুমি তোমার মুখের হেফাজত করো, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। এ দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষ দোজখে যাবে এক মুখের কারণে আর এক লজ্জাস্থানের কারণে। এই কথাগুলো কেন বললাম এবং এই গল্পটা শুনলে আপনি এক অন্যরকম বাস্তবতার সম্মুখীন হবেন, যে বাস্তবতা আপনাকে সঠিক দিনের পথ দেখাবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আশিকুর রহমান ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক এলাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা, দাদা এবং চাচারা সবাই হচ্ছে চট্টগ্রামের নামি দামি ব্যবসায়ী। আমাদের নিজেদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আড়তে রয়েছে ব্যবসা এবং ঘাটে রয়েছে অনেক ধরনের শিপইয়ার্ডেরও ব্যবসা। এমন করে আমি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি এবং সেই পরিবারে সোনার চামচ মুখে দিয়েই আমার দিনগুলো কাটতে থাকে। ছোটবেলা থেকে খুবই উচ্চ একটা ভালো স্কুলে আমি ভর্তি হই। সেই স্কুলে পড়াশোনা করি এবং বাবা মায়ের দেখানো পথ দিয়ে জীবন পরিচালনা করার স্বপ্ন আমার মনে ছিল। ছোটবেলা থেকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের ইচ্ছা এবং স্বপ্ন ছিল আমি একদিন তাদের মুখ উজ্জ্বল করব, কিন্তু আমি তাদের এমনই মুখ উজ্জ্বল করেছি আমার কারণে আজ তারা রাস্তায় মুখ দেখাতে পারে না। যাই হোক, এরকম করতে করতে আমি পুরোপুরি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। ছোটবেলা থেকে আমি একটু অন্যরকম মানুষ ছিলাম, মানে এক কথায় বলতে গেলে সুন্দরীর পূজারী ছিলাম। আমি আমার স্কুল জীবনে অনেকগুলো প্রেম ভালোবাসা করেছি। যে মেয়েকে আমার ভালো লাগে আমি তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করি। আমার বাবার টাকা ছিল, দামি গাড়ি ছিল, যার জন্য প্রেমের প্রস্তাব দিলে কোনো মেয়েই আমাকে প্রত্যাখ্যান করতো না। আর ছাত্র হিসাবেও আমি খুব বেশি খারাপ ছিলাম না, যার কারণে দেখা যায় প্রেমের প্রস্তাব দেওয়া মাত্রই মেয়েরা আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যেত। এরপর আমি তাদের সাথে প্রেমের সম্পর্ক করতাম। এরপর দেখা যাইত একজনের সাথে রিলেশন করলে যখন দ্বিতীয় জনকে ভালো লেগে যেত, আমি প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনের প্রেমে জড়িয়ে যেতাম। এরকম করে স্কুল জীবনে আমি অনেকগুলো প্রেমের সম্পর্ক করি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পাশ করি। এসএসসি পাশ করার পরে আমি তখন কলেজ জীবনে ভর্তি হই এবং যখন আমি কলেজে পড়ি, আপনি শুনলে একটু অবাকই হয়ে যাবেন, আমাদের কলেজেরই এক শিক্ষিকা ছিল, নাম ছিল জান্নাতুল ম্যাডাম। আমি জান্নাতুল ম্যাডামের প্রেমে পড়ে যাই এবং জান্নাতুল ম্যাডামের ছেলেরাও, মানে ছেলে মেয়েও প্রায় আমার সমমান ছিল। ওনার হাজব্যান্ড ছিল না, ওনার হাজব্যান্ড মারা যায়। এবং কলেজে ওঠার পরে এই ম্যাডামকে দেখেই না আমি ম্যাডামের প্রতি ক্রাশ খেয়ে যাই এবং যে করে হোক জান্নাতুল ম্যাডামের সাথে আমি প্রেমের সম্পর্ক করব। এইটা আমি আমার ক্লাসমেট বন্ধুবান্ধব যারা আছে প্রায় অনেকের কাছে বলেছি। সবাই এটা নিয়ে আমার সাথে খুব হাসাহাসি করতো এবং এরকম করতে করতে একটা সময় আমি জান্নাতুল ম্যাডামকে ঠিকই প্রেমের প্রপোজাল দিয়ে বসি। আমি ম্যাডামের প্রতি এতটাই দুর্বল ছিলাম আর আমি অনুভব করতাম যে ম্যাডাম নিজেও আমার উপর অনেকটা দুর্বল। আমার সাথে ম্যাডাম কথা বলার সময় তার চোখের ভঙ্গি, মুখের ইশারায় সব কিছু বোঝাতো যেন ম্যাডাম আমাকে পছন্দ করে এবং আমিও ম্যাডামের প্রতি ভীষণ রকমের দুর্বল হয়ে যাই। দুজনেই এক অন্যরকম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। ওই মুহূর্তে ম্যাডামের সাথে আমি তখন প্রেম করি ম্যাডামের ছেলের সাথে। ম্যাডামের ছেলের বয়স আমার থেকেও প্রায় 2 থেকে 3 বছরের কম হবে।
আমি ম্যাডামের ছেলের সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক করি। এরপরে ম্যাডামের ছেলের সাথে আমি তখন ম্যাডামের বাসায় যাইতাম। ম্যাডামের সাথে আমি কথাবার্তা বলতাম, গল্পগুজব করতাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইন্টারমিডিয়েটে আমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছিল, ওই টেস্ট পরীক্ষার সমস্ত রকমের প্রশ্নপত্র ম্যাডাম আমাকে দিয়ে দিয়েছিল, এবং আমি পড়াশোনা একরকম না করেও টেস্টে অনেক ভালো রেজাল্ট করি। ম্যাডামের বাসায় যাইতাম, ম্যাডামের সাথে উঠতাম বসতাম, এবং এমন করতে করতে ম্যাডামের সঙ্গে আমার একটা অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায়। সত্যি কথা বলতে ওই সময়টাতে আমি এতটাই ম্যাডামের প্রেমে পাগল হয়ে যাই যে আমি চিন্তা করতেছি আমি ম্যাডামকে বিয়ে করব। এবং ম্যাডামকে আমি বিয়ে করার জন্য একরকম হুমড়ি খেয়ে উঠি। এরকম করতে করতে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ইন্টারের রেজাল্টও আমার ভীষণ রকমের ভালো হয়। ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন আমাদের এলাকারই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এবং ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তখনও ম্যাডামের প্রতি আমি প্রচণ্ড রকমের ক্রাশ ছিলাম। একটা মুহূর্ত ম্যাডামকে না দেখলে আমার ভালো লাগতো না। পড়াশোনার পাশাপাশিও ম্যাডাম ছিল আমার কাছে একটা অন্যরকম সাবজেক্ট, যে সাবজেক্ট পড়ার জন্য আমি রাত হোক আর দিন হোক অন্তত একবারের জন্য হলেও চুপিসারে ম্যাডামের বাসায় আমি যাইতাম। এই করতে করতে আমার আব্বার কিন্তু খুব ভালো লিঙ্ক আপ ছিল, মানে আব্বার অনেক ভালো লোকজন ছাড়তো চারদিকে। এরকম করতে করতে আমার আব্বা কিভাবে জানি খবরটা জেনে যায়। আমার আব্বা ছিল একজন হাজি মানুষ। আব্বু প্রতি বৎসরে হজে যাইতো, মানে এরকম হাজি যে আমার আব্বা কতবার হজ করেছে তার কোনো হিসাব নাই। আব্বা প্রতি বছরে একবার হজে যাবে, এবং আমাদের এলাকাতে খুব সুন্নি একজন মানুষ, আমাদের মসজিদের সভাপতি এবং দিনই একজন আলেম হিসেবে আমার আব্বাকে আমাদের এলাকার মানুষরা চিনে। তা আমার আব্বা কার মাধ্যমে জানি খবরটা পেয়ে গেল যে আমি ম্যাডামের ফ্ল্যাটে যাচ্ছি এবং ম্যাডামের সঙ্গে আমার একটা অবৈধ সম্পর্ক আছে। এটা বোঝার পরে আমার আব্বা তখন একদিন আমাকে বাসায় ডেকে নিল, মানে আব্বা রুমে ডেকে নিল। তো মাঝে মাঝে আব্বা আমাকে নিয়ে রুমের মধ্যে বসতো। এরকম হতো যে বিকেলবেলা আমাকে বাসায় ডেকে জিজ্ঞেস করতো, আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, তা কাগজের মধ্যে লিপিবদ্ধ করো। তো এই ডেট দিয়ে আমি কাগজের এক পাশে ভালো কাজগুলো লিখতাম, এক পাশে খারাপ কাজগুলো লিখতাম। ঘরে ডেকে নিয়ে যাওয়ার পরে আব্বা তখন সেই কাগজটা বের করলো। বের করে আমাকে বলে যে দেখো তো জান্নাতুল নামের কোনো ম্যাডামের নাম এই কাগজে লেখা আছে কিনা। আব্বা যখন আমাকে এই কথা জিজ্ঞেস করলো তখন তো ভাই আমার বুকের ভিতরে ধুপধুপ করতে শুরু হলো। হায় আল্লাহ, আমার আব্বা তো জেনে গেছে। আর আমার আব্বা এরকম একটা মানুষ, জিনাকারীকে আমার আব্বা কোনোভাবেই প্রশ্রয় দিবে না। মানে আব্বা খুবই রাগী প্রকৃতির একটা মানুষ। মানে কোনো মানুষ জিনা করছে এটা জানতে পারলে আব্বু তাকে নিজে হত্যা করবে, এরকম একজন ইসলাম প্রিয় মানুষ। তা আমি চিন্তা করলাম আমার আব্বা যদি জান্নাতুল ম্যাডামের কথা জেনেই গেছে তাহলে তো আজ আমার নিস্তার নাই। আমি কান্না করতে শুরু করছি। আমার আব্বা বলে, কি ব্যাপার, কান্না করতেছো কেন? আমি তখন কিছুই বলি না, নিচের দিকে মাথাটা দিয়ে বসে আছি চুপচাপ। আব্বা আমাকে বলে, আমার মুখের দিকে তাকাও, মাথা উঁচু করো। আমি তখন মাথা উঁচু করলাম, আব্বার দিকে তাকাইলাম। আব্বা আমাকে বলে, আমি ছোটোবেলা থেকে তোমাকে মসজিদে ডেকেছি, নামাজ পড়িয়েছি, দিনই লাইনে পড়াশোনাও করিয়েছি। তোমাকে আমি কোরআনে হাফেজ বানানোর চিন্তা ছিল, যাই হোক এটা হয়নি। তুমি স্কুল লাইনে পড়াশোনা করেছো, এরপরেও 5 ওয়াক্ত নামাজ আমি তোমার সাথে আদায় করতাম, মসজিদে আমি তোমাকে নিয়ে যাইতাম। কিন্তু আজকাল লোকের মুখে আমি যা শুনতে পাই তা কী করে সহ্য করি বলো তো? আমি তখন চুপ করে আসছি, তখন আমি কোনো উত্তর দিই না। আব্বা আমাকে বলে, তুমি নাকি কোন ম্যাডামের প্রেমে পড়ছো, মাঝে মাঝে ম্যাডামের বাসায় যাও, এটা কী ধরনের কথা? আমি তখন বুদ্ধি খাটিয়ে হঠাৎ করে ম্যাডামের ছেলে সাইফের কথা আমার মনে পড়ে গেল। আমি তখন বললাম যে আব্বা, সাইফের সাথে আমার সম্পর্কটা একটু ভালো, এই জন্য আমি মাঝে মাঝে ম্যাডামের বাসায় যাই। তা আমার আব্বা বলে, সাইফের সাথে তোমার সম্পর্ক ভালো তার জন্য তুমি মাঝে মাঝে ম্যাডামের বাসায় যাও, এটা কি ঠিক? তুমি এখন একটা যুবক ছেলে, তোমার প্রাপ্ত বয়স হয়েছে, এবং ম্যাডামের হাজব্যান্ড মারা গেছে বহু বছর হইল। ম্যাডামে একা একটা ফ্ল্যাটে তার ছেলে মেয়ে নিয়ে থাকে, সেখানে তোমার যাওয়া কি উচিত? আমার ভিতর তখন কেন জানি মনে হচ্ছিল যে মনে হয় যেন আমার আব্বা ম্যাডামের সঙ্গে আমার খারাপ সম্পর্কের বিষয়টা জানে না, বা সম্ভবত ওই 4 দেওয়ালের মাঝে যা হয়েছে এটা মনে হয় আব্বা এখনও বুঝতে পারেনি। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, আমি অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আমি ওয়াদা করতেছি আমি এরপর আর ম্যাডামের বাসায় যাব না। আমার আব্বা বলে, এটা কি তোমার মনে থাকবে? আমি বললাম, জি আব্বা, আমার মনে থাকবে। আব্বা বলে, ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাকে ক্ষমা করা হলো, কিন্তু এরপরে যদি কোনোদিন আমি শুনেছি যে তুমি ওই ম্যাডামের সাথে কথা বলেছো বা ম্যাডামের বাসায় গিয়েছো, তাহলে কিন্তু আমি তোমাকে ঠিক রাখবো না। আর আরেকটা কথা হচ্ছে, তুমি তো এখন আর কলেজে পড়ো না, উনি হচ্ছে তোমার কলেজের প্রফেসর, তো সে তো এখন আর কলেজে নাই, তুমি তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাহলে ম্যাডামের সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। যেহেতু লোকে এটা নিয়ে নানান কথা বলে, তাহলে ম্যাডামের ছেলে সাইফের কাছেও, মানে সাইফের সাথেও তোমার কথা বলার দরকার নাই, তুমি এই পুরো সাবজেক্টটা থেকে একটু দূরে থাকো।
তাই আমি আমার আব্বাকে বলছি যে আব্বা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আমি সেটাই করব। অ্যান্ড আব্বুর সাথে এরকম করে কথাবার্তা বলে আমি এখান থেকে মোটামুটি বেরিয়ে আসলাম। কিন্তু বেরিয়ে আসার পরেও না আমি আমার মন থেকে ম্যাডামকে বের করতে পারিনি। তখন পর্যন্ত আমার মনের ঘরে ম্যাডাম বসবাস করে। প্রতিটা মুহূর্তে আমার মনের ভিতরে আমার ম্যাডামের জন্য এক অন্যরকম অনুভূতি জন্মে নিয়েছে। আমার এক কথায় ম্যাডামকে ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। সারাক্ষণই শুধু ম্যাডামের জন্য মনের ভিতর মানে বুকের ভিতরটা আনচান আনচান করতে থাকতো। এরকম করে সময়গুলো কাটতে 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 আমি একটা পর্যায়ে ম্যাডামের প্রতি আবারও দুর্বল হয়ে গেলাম। আবারও আমি ম্যাডামের বাসায় যাচ্ছি, সাইফের সাথে মিশতেছি, এবং এরকম করতে করতে আমার আব্বু তখন পুরোপুরিভাবে বিষয়টা আবারও বুঝে গেল যে আব্বা আমাকে যে ওয়াদা করিয়েছে আমি সে ওয়াদা পালন করিনি। আমি এখনও ম্যাডামের বাসায় যাচ্ছি এবং এখনও ম্যাডামের সঙ্গে আমি সম্পর্কে জড়িত আছি। আমার আব্বা তখন আমার আম্মাকে বলল যে আমার ছেলেকে এখন বিয়ে করাতে হবে, এখন ফরজ হয়ে গেছে ওর বিয়ে, যেহেতু ইজ্জতের হেফাজত করতে পারতেছে না তাহলে ওকে বিয়ে করাতে হবে। আব্বা আম্মা মিলে তখন তারা গোপনে গোপনে আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করছে। যখন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করছে আমি তো তখন মানে একটু অবাক হয়ে গেলাম। আমার বাসায় যে কাজের লোকেরা আছে তারা বলে, আমার ছোট ভাই বোনেরা বলে যে আব্বু তোমার জন্য মেয়ে খুঁজতেছে, তোমার বিয়ে করাই দিবে। তো সেই সময় তো আসলে আমি দেখতে শুনতে অতটা বড় হইনি। মানে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ঠিক আছে, কিছু মানুষ থাকে না যাদের বয়স হওয়ার পরেও তারা দেখতে একটু খাটো বা হ্যাংলা, আমি ওই টাইপের ছেলে ছিলাম। মানে দেখলে মনে হতো যেন আমি স্কুলে পড়ি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা কেউ বলবে না। তো এরপরে হলো কি যে মানে আব্বার একটাই ডিসিশন যে না আব্বা আমাকে বিয়ে করাই দিবে। আমি আমার দাদা দাদি বা কাকা যারা আছে এদের সবাইকে বলি যে না আমি এখন বিয়ে করব না। আরও এরাও আমার আব্বাকে বলতেছে যে এটা কেন করাইতেছেন, ও তো মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমাদের তো অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ও পড়াশোনা করুক, পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করুক, একটা সরকারি চাকরি করবে বা চাকরি না করলেও আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে, ওর বিয়ের বয়স হলে বিয়ে করাবো, এখনও তো ওর এরকম করে বিয়ের বয়স হয়নি, এখনই কেন ওকে বিয়ে করাতে চাচ্ছেন। মানে আমার কাকারা আমার আব্বারে বলে। আমার আব্বার কথাই একটা যে না আমি ওকে বিয়ে করাই দিব, এবং ওর বিয়ের বয়স হয়ে গেছে, আমি ওকে বিয়ে করাই দিব, ওকে আমি এইভাবে রাখবো না। তো আমার আব্বা কিন্তু আবার কাকাদের কাছে ভেঙে বলে না যে আমি এরকম এরকম ঘটনা ঘটাইছি, এগুলো কিন্তু আবার আমার কাকাদের কাছে বলে না, বারবার একটা কথাই বলে যে ওকে বিয়ে করাই দিব, ওকে এইভাবে রাখবো না। তো এমন করেই তখন কথাবার্তা চলতেছে, যে যার মতো করে কথাবার্তা বলতেছে। এই করতে করতে আমার আব্বা হঠাৎ করে এক মেয়েও ঠিক করে ফেলে। মেয়ের ফ্যামিলি হচ্ছে, মেয়ের বাবা হচ্ছে ইতালি থাকে এবং মেয়েদের চিটং শহরে বাড়ি আছে, এবং মেয়েও দেখতে শুনতে মোটামুটি খুব সুন্দর। তো এইরকম একটা ফ্যামিলিতে আমার আব্বা তখন আমার জন্য একটা বিয়ে ঠিক করে ফেলে। তো এই বিয়ের খবর তখন আমার কানে আসে। আমি বাসার মধ্যে প্রচুর সিক্রেট করি যে না আমি বিয়ে করব না, আমার এখনও বিয়ের বয়স হয়নি, আমার লজ্জা লাগে যে আমি ম্যারিড, এটা আমি মানুষের কাছে কীভাবে পরিচয় দিব, আমার ফ্রেন্ডদের কাছে আমি কীভাবে বলবো যে আমি বিয়ে করছি। না, আব্বা আম্মার কথা হচ্ছে যদি বাসায় থাকতে হয়, বাসায় নিয়মিত কন্টিনিউ করতে হয়, তাহলে আমাকে বিয়ে করতে হবে, এবং বিয়ে ছাড়া আমার আর কোনো পথ খোলা নাই। আমি যেহেতু আমার ইজ্জতের হেফাজত করতে পারি নাই, তাহলে আমাকে বিয়ে করতে হবে। মানে প্রচুরভাবে আমার আব্বা তখন আমাকে চাপ দিছে। আব্বার চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি তখন মানে মেনে নিতে বাধ্য হলাম। আর আমার আব্বা হলো আমাদের পরিবারে এমন এক কর্তা, মোটামুটি আব্বা যা বলবে তাই হবে, আব্বার কথার বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না, আব্বা যেটা বলবে সেটাই আইন। এবার এরকম করে আমার মাও বলতেছে সংসারে অশান্তি করিস না, ঝামেলা করিস না, তোর আব্বা যেহেতু তোকে বিয়ে করাইতে চাচ্ছে তুই তো এখন হলেও বিয়ে করবি, 2 বছর পরে হলেও বিয়ে করবি। আর আমরা গিয়ে যে মেয়েটা দেখে আসছি, মেয়েটাও দেখতে শুনতে ভালো, খুবই সুন্দরী, শিক্ষিত এবং দেখার মতো একটা মেয়ে, তুই মেয়েটাকে বিয়ে কর। তা আমি বরাবরের মতো বলতেছি যে না আমি এখন বিয়ে করব না। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। তো মেয়ে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে মেয়ে দেখলাম, এবং মেয়েদের নিজেদের বাড়ি আছে, এবং মেয়েরা হচ্ছে মানে কয় ভাই বোন জানি না, তবে মেয়ের আরও ভাই বোন আছে। মেয়ের বাবা আছে, মেয়ের বাবা ইতালি থাকে, ওখানে বিজনেস করে। মেয়ের বাবাও তখন বাংলাদেশেই ছিল। পরে মেয়ে দেখলাম, এবং মেয়েও দেখতে শুনতে খুবই সুন্দরী, নাম ছিল সামিয়া ছিল নাম। তো আমার আব্বা আম্মা তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোর পছন্দ হয়েছে কিনা। তো সত্যি কথা বলতে কি ভাই, মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেছে। আমি মেয়ে দেখার আগ মুহূর্ত পর্যন্ত বিয়ে করার জন্য রাজি ছিলাম না, যে না আমি এখন বিয়ে করব না। আমি তখন পর্যন্ত বলতেছি যে না আমি এখন বিয়ে করব না। কিন্তু যখনই মেয়ে দেখলাম বা মেয়ের সাথে কথা বললাম, তখন আমি মেয়ের উপরে খুব দুর্বল হয়ে গেছি যে না আমি আবার বিয়ে করবই। মানে মেয়ে দেখতে এতটাই সুন্দর ছিল। এবার পারিবারিকভাবে তখন আমাকে একটা বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আমার মনে হয় না যে আমাদের এলাকাতে এত আয়োজন করে কোথাও বিয়ে হয়েছে। প্রচুর পরিমাণ আনন্দ ফুর্তি করে তারপর হচ্ছে গ্রামবাসীকে মানে আমাদের এলাকাবাসীকে জানিয়ে আমার আব্বা
মানে এক কথায় মাইকিং করে দাওয়াত দিস, আব্বার বড় ছেলের বিয়ে, মানে আমি পরিবারের বড়, আমাদের বংশের মধ্যে আমি সবার বড়, সো আমার বিয়ে হবে। আমার আব্বা মাইকিং করে এলাকাতে মানে মেজবান করছে, অনেক দূর দূরান্ত থেকে আমার বিয়েতে মানুষজন আসছে এবং আব্বা খুব বড় করে আয়োজন সম্পূর্ণ করলো এবং আমি সামিয়াকে নিয়ে বাসর করে গেলাম। তো সামিয়াকে পাওয়ার পরে না আমার জীবনটাই সম্পূর্ণ পাল্টে গেল। সত্যি কথা বলতে বিয়ে করার পরে আমার কাছে মনে হলো যে আমি অনেকটা পবিত্র হয়ে গেছি। আমি বিভিন্ন খারাপ জায়গায় যাইতাম, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করতাম এবং যখন যাকে ভালো লাগতো ইউজ করার জন্য তার সাথে আমি 3 দিনের জন্য হলেও একটা রিলেশন তৈরি করতাম। বাট সামিয়াকে পাওয়ার পরে আমি সম্পূর্ণ এই সাবজেক্টগুলো থেকে সরে চলে আসছি। এরপরে আর কোনো মেয়ের আমার ভালোও লাগে না, আর আমি কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কও করি না। তো আমি তখন শুধুমাত্র সামিয়াকে পছন্দ করি এবং তার উপরে আমি পরিপূর্ণভাবে দুর্বল থাকি এবং ওই হচ্ছে আমার বউ। তো এরকম করে দিন রাতগুলো কাটতেছে এবং কাটতে কাটতে একটা পর্যায়ে আমি অনার্সের, তখন আমি আমার আমার মানে আপনার সামিয়া হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায়, মানে ওর যখন বেবি মানে পেটে বেবি আসে তখন আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিই। মানে সবাই তখন আমাকে বাচ্চার বাবা ডাকতে শুরু করে, এটা তুই তো ওখান দিন পর বাচ্চা হইবি, মানে এরকম মানে বাচ্চার বাবা হইবি, এরকম করে করে চিটংয়ের বাসায় বলে। তো পরে দেখা গেলো যে আমি ধরছি আমি আর পড়াশোনাই করবো না, মানে ফ্রেন্ডদের কাছে মুখ দেখাইতে পারি না, ওদের কাছে গেলেই ওরা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, যার কারণে আমি তখন পড়াশোনা বন্ধ করে দিলাম। পড়াশোনা বন্ধ করে দিয়ে অনার্সে পড়াশোনা বন্ধ করলাম, অনার্সে পরীক্ষা দিই নেই। এবার আব্বুর সাথে গদিতে বসলাম, মানে আমাদের যে শিপইয়ার্ডের ব্যবসা আছে এটা আমি তখন দেখতাম, মানে ব্যবসার সাইডটা দেখতাম, ব্যবসার সাইড দেখতাম। এরকম করতে করতে আমার একটা কন্যার সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়। তা আমার মেয়েটাও দেখতে খুবই সুন্দর হয়, আমার বউ সামিয়ার মতোই হয় অনেকটা। তো বিয়ে করার প্রায় আপনার 2 বছর পরে বাচ্চাটা হওয়ার পরে না, মানে সত্যি কথা বলতে যেটা মানে সামিয়ার পেট বড় হয়ে গেছিলো, অনেক মোটা হয়ে গেছিলো। তো এগুলো দেখার পরে না ওর প্রতি আমার ফিলিংস যেটা, আমার অনুভূতিটা কমে গেছে। তখন আর আমার ওকে ভালো লাগতো না এবং সত্যি কথা বলতে ওর পেটে যখন বাবু আসে তখন তো আমি একটু বাইরের দিকেও যাইতাম, মানে একটু খারাপ সম্পর্কেও জড়াইতাম। তো দেখা গেল যে বাচ্চাটা হওয়ার পরে মানে আমার আর ওরে ভালো লাগে না, ওর খাতে যেতে ভালো লাগে না, ওর সাথে কোনো সম্পর্ক করতে ভালো লাগে না। মানে এক কথায় বলতে গেলে আমার বউটা তখন আমার কাছে একটা বিরক্তির কারণ হয়ে গেল। আমার বউটা আমার কাছে একটা বিরক্তের কারণ হয়ে গেল, মানে টোটালি আর আমার ওরে মানে টোটালি আর ওকে আমার ভালোই লাগে না, আমি পুরোপুরিভাবে ওর কাছ থেকে সরে চলে আসছি। মানে আমার আর ওকে কোনোভাবে ভালো লাগে না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে। তো ওর সাথে আমার কিন্তু তখন সাংসারিকভাবে একটা ঝামেলা চলতেছে। ও সবার কাছে বলতেছে যে ও আমারে পছন্দ করে না, আমারে ভালোবাসে না। ও এখন কেমন জানি একটু অন্যরকম চলাফেরা করে, অন্যদিকে চলতেছে। আমার আব্বা আমার কাছে বিচার দেয়। তো আব্বা আমারে জিজ্ঞেস করে, আমি বলি যে না ঠিকই আছে, আমাদের মাঝে কোনো ঝামেলা নাই। তো ও মেয়েকে সামলাইতো, আমি ব্যবসা সামলাইতাম। এই করতে করতে হঠাৎ করে ভাই আমি একটা খবর পাইলাম এটা আমার বউ আমাকে বলে নাই, ওর কয়েকদিন ধরে না ওর মনটা কেমন যেন একটু খারাপ ছিল, কারোর সাথেই ঠিকমতো কথা বলতো না, একটু গুমরা মুখ নিয়ে থাকতো, মানে কেমন জানি ও একটু মানে অন্যরকম ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো এটা আমার কারণে, আমি বাইরে যাচ্ছি, বাইরে খাবার খাচ্ছি, এই জন্য হয়তো ও এরকমটা করতেছে, আমি এটাই মনে করছিলাম। কিন্তু পরে যখন দেখলাম যে না, ওর ফ্যামিলিগত কোনো একটা সমস্যা, মানে আমার কাছে বলে না। আমি যতই বলি যে কী হয়েছে আমার কাছে বলো, আমি শুনি, তা ও আমার কাছে আর বলতে চায় না। না বলার কারণে একদিন আমার ছোট শালির সাথে আমার দেখা হয়, সাইমার সাথে। সাইমা আমার মানে গদিতে আসার পরে আমি সাইমার সাথে কথা বলি সাইমাও না আমারে বলতে চায় না। আমি বললাম সাইমা আমারে বলে না, আমি যদি বলি তাহলে আপু হচ্ছে রাগ করবে, আপু বলছে যাতে ওনার শ্বশুরবাড়ির লোকজন কেউ না জানে। আমি বললাম সাইমা দেখো, আমি এটা কাউরেই বলবো না, এটা কেউই জানবে না, শুধুমাত্র তুমি আমি ছাড়া আর আমি কাউকেই বলবো না। বলে ভাইয়া যদি আপনি কাউরে না বলেন তাহলে আমি বলতে পারি। আমি বললাম হ্যাঁ বোন তাহলে বলো। বলতেছে আমার আব্বা না ইতালিতে একটা বিয়ে করছে। মানে আমি তো শুনে অবাক, কী বলো তোমার আব্বা এই বয়সে? আমার শ্বশুর কিন্তু আবার অনেকটা ইয়াং ছিল, মানে আমার শ্বশুর আর আমি কোথাও দাঁড়াইলে মনে হতেছে না আমরা ভাই, মানে এরকম। এবং আমার শ্বশুর খুবই কম বয়সে বিয়ে করে, আর ইতালি থাকতেও অনেক বছর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে, নিজের ব্যবসা আছে, তো মোটামুটি ভালোভাবে জিম টিম করে, তো দেখলে বুঝেই জানা যিনি এখনও বিয়ে করছে। তা আমার শালি যখন আমারে বলল যে আব্বু ইতালিতে একটা বিয়ে করছে এবং এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা হইতেছে, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কাউরে বলবো না, এটা ঠিক আছে। ওর সাথে কথাবার্তা বলে সাইমারে তখন বিদায় করলাম। বাসায় আসার পরে আমি তো মনে করতাম যে আমার বউ আমার কারণে রাগান্বিত, এখন তো আমি বুঝতে পারছি যে না, কারণটা আমি না, কারণটা হচ্ছে ওর ব্যক্তিগত ফ্যামিলি। তো এরকম করতে করতে একদিন বাসার মধ্যে আমি বলে বসলাম, নিজের এত সাধু ভাবো, নিজের এত সন্ন্যাসী ভাবো, তুমি এত ভালো হইলে তোমার আব্বা এরকম হইলো কেন? হয়তোক্ষণ আমাকে ধরে বসছে, আমার আব্বা কী করছে, আমার আব্বা কী করছে, এমন তোমার আব্বা কিছু করে নাই। বলে না তোমাকে বলতেই হবে, তুমি এটা কেন বললো, আমার আব্বা কী করছে বলো। আমি বললাম তোমার আব্বা একটা বিয়ে করছে, আমার একটা নতুন শাশুড়ি আনছে।
পরে আমার বলতেছে যে আশিক তুমি কেমনে জানলা? যেভাবে জানছে আমি জানছি। আমরা বলে যে না তুমি জানছো কীভাবে, আমাকে সেটা বলাই লাগবে, আমাকে বলো কেমনে জানছো। আমি বললাম ধুরো তুমি এসব নিয়ে কথা বললো না তো, আমার এসব বিষয় নিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না। আমি যেমনি জানার জানতে পারছি, আর এই বিষয় নিয়ে না আমি তোমার সাথে সেকেন্ডলি কোনো কথা বলতে চাই না। ও আমাকে বলে আশিক দেখো তুমি যদি ভালোই বলো আমাকে বলে দাও তাহলে ভালো, আর যদি না বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার খারাপের কী আছে, খারাপের কী হবে? আমরা বলে না তুমি কেমনি জানলা? আমার আব্বা বিয়ে করছে আরেকটা, এটা তো তোমার জানার কথা না। আমি বললাম শোনো, কাকে ডিম পারে শুধু কাকেই দেখে, আর কেউ দেখবে না। তুমি তোমার মনের ভিতরের কথা হজম করতেছো, ভাবতেছো এটা তুমিই জানবা আর কেউ জানবে না, তা কী করে হয়? আমি জানতে পারছি তোমার আব্বা বিয়ে করছে এবং আমার একটা নতুন সৎমা, আমার একটা নতুন সৎ শাশুড়ি আসছে। পরে আমারে বলতেছে যে দেখো আশিক তুমি জানছো ভালো কথা, এসব কথা তুমি কখনোই তোমার আব্বা আম্মাকে বইলো না বা তোমার ভাই বোনদেরকে বইলো না, নাহলে আমি ওদের কাছে মুখ দেখাইতে পারবো না, আমার ইজ্জত সম্মান আর থাকবে না। আমি বললাম বাহ, এখন নিজের ফ্যামিলির ইজ্জত সম্মান নিয়ে এতটা চিন্তা করতেছো, আর যখন আমার বিষয় নিয়ে আমাকে নিয়ে তোমার আব্বা আম্মার সাথে কথা বলতা, আমি খারাপ, বাইরে মেয়েদের সাথে সম্পর্ক, আমি হোটেলে যাই, এই করি সেই করি, তখন কি আমার ইজ্জত যায় নাই? তখন আমার মান সম্মান নষ্ট হয় নাই? আমার পা ধরে বসে, আমার পা ধরে কান্না করে বলতেছে যে আশিক আমি যা করছি আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এই টাইপের কথা বলবো না, এই ধরনের কথা বলবো না, আমি তোমার পায়ে ধরে মাপ চাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি যা করছি আমি সবই অন্যায় করছি, আমি সবই অপরাধ করছি এবং এই ধরনের অপরাধ আমি আর করবো না আশিক, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তুমি অ্যাটলিস্ট এবার একটু শান্ত হও, তুমি এই কথাগুলো কারো কাছ থেকে বইলো না, মানে প্লিজ কাউকে জানাও না। আমি বললাম ঠিক আছে, তুমি যদি বলো কাউকে না জানানোর জন্য, আমি কাউকে জানাবো না, তবে তুমি ভিতরে ভিতরে এগুলো করে বেড়াও আর বাইরে তুমি এতটা সাধু সন্ন্যাসী সাজো না। আমাকে বলো আমার আব্বা করছে, আমি তো কিছু করি নাই। আমি ঠিক আছে, তোমার আব্বা যেহেতু করছে আমি কাউকেই বলবো না, আমি তো তোমার কাছে ওয়াদা করছি আমি আমার পরিবারের কাউকে জানাবো না, ভাই বোন কারো কাছে বলবো না। এখন তুমি আমাকে বলো যে আমার সৎ শাশুড়িটা কেমন, মানে কেমন দেখতে, ইতালিয়ান মেয়ে? ও তখন বলে না ইতালিয়ান না। আমি বললাম কোথাকার? বলে পাকিস্তানি। আমি বললাম পাকিস্তানি, তোমরা কি কথা বলছিলা? ও বলে হ্যাঁ কথা বলছিলাম, আব্বুর সাথে ঝগড়া করছিলাম মোবাইল ফোনের মাধ্যমে এবং আব্বুর সাথে অনেক চিল্লাচিল্লি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে এবং আব্বুকে দেশে আসতে বলছে। আব্বু বলতেছে আব্বু যদি দেশে আসে ওই মহিলাকে নিয়ে দেশে আসবে। আমি বললাম তাহলে তো ভালোই, সে বিয়ে করছে তা বউ নিয়ে আসবে না? ও আমাকে বলে তুমি জানো আমার নানু বাড়ির লোকেদের কাছে আমার আম্মা এখন কীভাবে মুখ দেখাবে? আমাদের মহল্লার লোকেরা যদি জানে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, এখন আব্বা ইতালি থেকে নতুন বউ নিয়ে আসছে, তাহলে তো আমি এলাকাতে মুখ দেখাইতে পারবো না, আমার বান্ধবীদের কাছে আমি কেমনে মুখ দেখাবো বলো? আমি বললাম আচ্ছা যাই হোক, তো তোমার আব্বার সাথে আমি একটু কথা বলবো, তুমি ফোন দিও। আমাকে বলে যে না আমার আব্বাকে এখন কোনো কিছু বলার দরকার নেই, আমি দেখি পরিস্থিতি কোন দিকে যায়। তো এরকম করে আমি তখন আমার বউ সামিয়ার সাথে কথাবার্তা বললাম এবং সব কিছু মোটামুটি আমাকে জানাইলো যে ওর পরিবারে এমন এমন ঘটনা। তো সব কিছু শুনে আমি আবার নিজের মতো করে ব্যবসা করতেছি, যেহেতু শ্বশুরবাড়ির ঘটনা, এই সমস্ত ঘটনার দিকে তো আমার অতটা কান দেওয়ার দরকার নেই, আমি নিজের মতো করে আমার ব্যবসা বাণিজ্য আবার আগের মতো করতেছি। এই করতে করতে প্রায় 3 মাস পরে খবর পাইলাম আমার শ্বশুর মশাই তার নতুন বউকে নিয়ে দেশে ফিরবে। তাই আমি আমার বউকে বলতেছি যে তোমার আব্বা তো আসতেছে, তা চলো না আমরা এয়ারপোর্টে যাই, আমরা এয়ারপোর্টে গিয়ে তোমার আব্বাকে রিসিভ করি। ও খুব রাগারাগি করতেছে যে না আমরা এয়ারপোর্টে কেন যাব, আমার কোনো প্রয়োজন নাই, আমরা যাব না, আব্বুর সাথে কথা বলবো না, আব্বুর সাথে দেখা করবো না, তুমি আমার আব্বার সাথে কথা বলবো না, মানে ও আমাকেও খুব শাসাইতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বার সাথে কথা বলবো না, তুমি যদি না চাও তাহলে আমি তোমার আব্বার সাথে কথা বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে। এরকম করে আমি ওর সাথে কথাবার্তা বলি, ওর সাথে যাই করি, দুষ্টামি করি আর শয়তানি করি এবং এমন করতে করতে আমার শ্বশুর তখন দেশে আসে। তো আমার শ্বশুর যে বউ নিয়ে আসে এটা তো আসলে মানে ধামা চাপা থাকার কথা না, এইটা মোটামুটি আমার ফ্যামিলির সবাইও জেনে যায়। জেনে যাওয়ার পরে একদিন আমার মা আমাকে বিষয়টা জিজ্ঞেস করে, কারণ আমার শ্বশুর দেশে আসার পরে উনি আমাদের বাসায় আসে নাই, মানে টোটালি আমাদের বাসায় আসে নাই, উনি ওনার বাসায় থেকে গেছে। তো আমার আম্মা বলে তোর শ্বশুর বিদেশ থেকে আসছে, এখন লোকজনের মাধ্যমে এরকম এরকম একটা কথা শুনতেছি, এটা কি সত্যি? তো মা যখন আমাকে জিজ্ঞেস করলো আমি তখন মাকে বললাম যে মা তুমি যেমন শুনছো আমিও তেমনি শুনছি এবং শুনছি এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করে নিয়ে আসছে, এই সমস্ত কিছু কিন্তু আমি জানি না। আমার মা বলে যা হোক যেটাই হোক আমাদের তো মান সম্মান আছে, এখন এটা যদি লোকে লোকে জানাজানি হয়ে যায় তাহলে তো আমরা ইজ্জত নিয়ে বাঁচতে পারবো না। তোর শ্বশুর যাতে এটা নিয়ে বাইরে সমালোচনা না করে একদিন তোর শ্বশুরকে আমাদের বাসায় দাওয়াত দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার বউকে আমি তখন বললাম যে মা তো বলছে তোমার আব্বাকে দাওয়াত দেওয়ার জন্য, তুমি কি বলো? ও আমাকে বলে না 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 খবরদার, একদমই না, আমার আব্বাকে এই বাসায় দাওয়াতই দেওয়া যাবে না, আমার আব্বা যাতে কখনই এই বাসায় না আসে, আমার আব্বা এই বাসায় আসলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম ধুরু কিসের সর্বনাশ হবে, তোমার আব্বা আসলে, তোমার আব্বা আসলে কোনো সর্বনাশ হবে না। তো এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখে, আমার ওয়াইফ কিন্তু আবারও প্রেগনেন্ট হয়ে যায়, মানে ওর পেটে আবারও বাবু চলে আসে।
আমার এই মেয়েটা হওয়ার 3 বছর পরে ও পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। এটা আমি আমার 3 বছর পরের মানে কথা বলতেছি। তা আমি বললাম যে না 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 কী হবে, উনি আমাদের বাসায় আসলে। তো ও বলতেছে যে ঠিক আছে, যদিও আসে আমি আব্বুর সামনে যাব না। তারপরে আমি মোবাইল ফোনের মাধ্যমে আমার শ্বশুরের নাম্বারটা আমার ওয়াইফের কাছ থেকে নিলাম। নেওয়ার পরে আমি ফোনের মাধ্যমে আমার শ্বশুরকে দাওয়াত দিলাম যে আব্বু, এমনি বলতেছিলাম যে আব্বু, আপনি আপনার নতুন ওয়াইফকে নিয়ে, আমার নতুন মাকে নিয়ে আমাদের বাসায় বেড়াইতে এসেন, আমাদের বাসায় আপনার দাওয়াত। একটা দিন তারিখ ঠিক করে ওই দিনে দাওয়াত দিলাম এবং তিনিও তার ওই পাকিস্তানি বউকে নিয়ে আমাদের বাসায় আসছে। আমাদের বাসাটা ছিল 3 তলায়। তো 2 তলায় হচ্ছে মানে আমার চাচারা টাচারা সবাই থাকতো, 3 তলায় আমি আমার বউ নিয়ে থাকতাম, আর একদম নিচ তলায় আমার আব্বা মা, আমার ভাই বোনেরা থাকতো। তো নিচতলায় যখন ওনারা ডাইনিং রুমে বসছে, আমি আসছি এবং আসার পরে আমার নতুন শাশুড়িকে দেখে আমি তো পুরা মানে মানে অবাক হয়ে গেলাম। এত সুন্দর চেহারার মহিলা আমার জীবনে মনে হয় আমি আর দেখি নাই। আমি সিনেমার মধ্যে মানে যেরকম পাকিস্তানি নারীদেরকে দেখতাম, ভালো ফিগার, লম্বা, ফর্সা, সুন্দর, সেম ওরকম মানে এক দেখাই না আমার মনে হয় যেন আমি ওনার প্রতি ক্রাশ খেয়ে গেছি। এত সুন্দর চেহারা যা বলার মতো না। তো এবং দেখলে মনে হয় না যে উনি এরকম একটা লোককে বিয়ে করছে। তো আমার শ্বশুরের সাথে কথা বললাম, ওনাকে আমি কোনো কিছু বলি না, যেহেতু আমার শ্বশুরে তাকে বিয়ে করছে, এই সম্পর্কে তো সে আমার শাশুড়ি মা হবে। তা আমি ওনাকে কিছুই বলি না, মানে শুধু বলি আপনি ভালো আছেন, বলে হ্যাঁ ভালো আছি। মানে ও আবার বাংলাই বলতে পারে, টুকিটাকি বাংলা বলে। আমার শ্বশুর ওনাকে মোটামুটি বাংলা শিখাইছে। এরকম করে খাওয়া দাওয়া করলো, আমার আব্বা আমার শ্বশুরের সাথে কথা বললো, মানে গোপনে গিয়া বললো যেটা বাইরে জানাজানি করিয়েন না, আমাদের তো মান সম্মান আছে, লোকে লোকে জানলে আমাদের মানে হবে। তো আমার শ্বশুর আমার আব্বাকে বলতেছে, জোরে জোরেই বলতেছে আমার শ্বশুর। আমার আব্বা আস্তে আস্তে বলে, আমার শ্বশুর জোরে বলে যে কেন, আমি একজন মুসলমান মানুষ, আমি আমার 2টা বউকে খাওয়াইতে পারবো, আমি হালাল মতো 2টা বিয়ে করছি, এখানে আপনার মান সম্মান নষ্ট হতে যাবে কেন? আমার আব্বা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি ভালোই বলছেন, আচ্ছা ঠিক আছে, আইনি আর কথা বলেন না। তো তখন আর কথা বাড়াবাড়ি হলো না। আমার আব্বা মানে যথারীতি আমার শ্বশুরকে বুঝাই দিল। আমার শ্বশুর আমাদের বাসায় থাকলো, থাকার পর উনি চলে গেছে। তো আমি না আমার শাশুড়িকে দেখার পরে পুরোপুরি ওনার উপরে ক্রাশ খেয়ে গেছি। মানে এত সুন্দর মহিলা, মানে যা আমি মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এখন হলো কি যে আমি কারণে অকারণে আমার শ্বশুর বাড়িতে যাইতে শুরু করি। আমার বউকে আবার কিন্তু এটা আমি বুঝতে দিই না যে আমার শাশুড়িকে আমার ভালো লেগে গেছে বা উনি এতটা সুন্দর, এটা কিন্তু আমার মানে বউকে আমি বলি না। আমি কারণে অকারণে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি এবং মাঝে মাঝেই মানে ওনার সামনে মানে ওনার সাথে কথা বলতেছি। ওনার নাম ছিল সাজেদা। তো সাজেদা আমার শাশুড়ির সাথে কথা বলতেছি, উনি আবার বাংলাগুলা বলে যে মানে ফরেনিয়াররা বাংলা বললে যেরকম খুব সুন্দর হয় না, এরকম সুন্দর সুন্দর করে বাংলা ভাষায় কথা বলে। তো এরকম করে আমি মাঝে মাঝে যাইতাম, আমার শাশুড়ির সাথে কথা বলতাম এবং এই কথাগুলো মনে হয় যে আমার আপন শাশুড়ি আমার বউকে জানিয়ে দেয়। আমার বউকে বলে দেয়, আমার বউ তখন আমার সাথে ঘরে অশান্তি করে যে তুমি কেন মানে আমাদের বাসায় যাও এবং তুমি কেন ওই পাকিস্তানি মহিলার সাথে কথা বলো, আমার আম্মা তো আমাকে ফোন করে জানাইছে তুমি তো কাজটা ভালো করে নাই, তুমি কেন এগুলো করতেছো, তুমি আজকের পর থেকে আর কোনোদিনও আমাদের বাসায় যাইবা না। আমি বললাম আরে বাবা, তোমাদের বাসায় গেলে আমার কী এমন সমস্যা? আমি যাচ্ছি, আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতেছি, আমার শ্বশুর নতুন একটা বউ নিয়ে আসছে, তা ওনার সাথে আমি কথা বলবো না? আমার ওয়াইফ বলতেছে না তুমি বলবা না, তুমি আজকের পর থেকে আর কোনোদিন আমাদের বাসায় যাইবা না, আমাদের বাসায় যাও তোমার জন্য সম্পূর্ণভাবে নিষেধ। তা আমি এবার আর আমার শ্বশুর বাড়িতে যাইতে পারি না। এরকম করে প্রায় আরও 8-10 দিনের মতো কেটে গেছে। 8-10 দিন পরে আমি একদিন করলাম কি, আমার শাশুড়ি আমার শালি সাইমার মাধ্যমে ওই মহিলার নাম্বারটা নিলাম, মানে আমার শাশুড়ি সাজেদা নাম্বারটা নিলাম। তাও ওরে অনেক বুঝে টোঝে, আমার এই শালি কিন্তু সম্পূর্ণ আমার পক্ষে, ওরে আমি টাকা টুকা দিই, ও আমার আন্ডারে থাকে, মানে আমার যত গোপনীয় কাজ আছে এই সব কিছু কিন্তু সাইমা করে। তা আমারে বললো যে আচ্ছা দুলাভাই আমি নাম্বার ম্যানেজ করে দিব। তো আমাকে নাম্বারটা ম্যানেজ করে দেয় এবং একদিন আমি তো জানি আমার শ্বশুর কোন সময় বাসায় থাকে, কোন সময় বাসায় থাকে না। তো যে সময় উনি বাসায় থাকে না আমি ওই সময় ফোন করি। ফোন করলে পরে আমার শাশুড়ি তখন ফোনটা রিসিভ করে। তাই আমি ওনার সাথে খুব সুন্দর করে কথা বলি এবং ওনাকে বলি যে আপনি আপনার হাজব্যান্ডকে বা আপনার যে মানে ওইখানে যে আমার শাশুড়ি আছে সামিয়ার মা, এনাদেরকে কারো কাছে বলবেন না যে আমি আপনাকে ফোন করি, আপনি মানে ফরেনিয়ার একজন মানুষ, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে এবং এই জন্য আমি আপনার সাথে কথা বলি। এবং তিনিও তখন আমার সাথে কথা বলার জন্য খুবই আন্তরিকতা দেখায় যে না তুমিও অনেক ভালো, অনেক সুন্দর করে কথা বলো এবং তুমি যথেষ্ট হ্যান্ডসাম, গুড লুকিং, এগুলো আমাকে বলে। তো আমি তখন ওনার সাথে আস্তে আস্তে করে কথা বলি। ওনাকে বললাম যে খবরদার আপনি কিন্তু আমার শ্বশুরকেও বলবেন না যে আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয় বা আপনার সাথে আমার কথা হয়। তো উনি আমাকে বরাবরের মতো বললো যে উনি কাউকেই জানাবে না। আসলেই কিন্তু উনি কাউকেই জানায়নি, মানে এই ঘটনাটা উনি কাউকেই বলে নাই। তো এমন করে ওনার সাথে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতাম। আমি বাসায় খুব একটা আসতাম না। এই করতে করতে আমার ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়। আমার তখন 2টা মেয়ে বাবু হয়।
তো 2টা মেয়ে বাবু হয়, তখন আমি আমার শাশুড়ির সাথে অলওয়েজে কথা বলে করি। আমার শ্বশুর কিন্তু আবার করলো কি, এবার ইতালি থেকে আসার পরে উনি আর ব্যাক করে নাই। ওনার নিজের বাড়ি ভাড়া উঠায় এবং আরও ব্যবসা বাণিজ্য আছে, তো উনি এবার আর ইতালিতে ব্যাক করে না। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, উনি যে মেয়েটাকে বিয়ে করছে সাজেদা, ওনার কিন্তু বাবা মা আবার আপনার ইতালিতে থাকে। ওনার কিন্তু ইতালির কোনো গ্রিন কার্ড বা কাগজপত্র কোনো কিছুই হয় নাই। উনি নতুন আসছে এবং সেখান থেকে আমার শ্বশুর ওনাকে নিয়ে আসছে বাংলাদেশে, বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছে। তো এবার হলো কি, উনি তো ধরেন আপনার ওরকম কোনো ডকুমেন্টও না ইতালিতে, তো ওনার পাসপোর্ট সবই আমার শ্বশুরের কাছে। তো আমার শ্বশুর তখন ওনার সাথে কথাবার্তা বলে এবং এরকম করতে করতে আমার শ্বশুর একটা প্ল্যানিং করছে, ওনার একটা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করবে, আমার শাশুড়ির একটা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করবে, এরকম একটা চিন্তাভাবনা উনি করছে। তা আমি শাশুড়ির সাথে কথা বলি অলওয়েজ বলতে বলতে আমার শাশুড়ি তখন আমাকে বলে যে তার যে জাল আছে, সতীন আছে, এবং সে তার সাথে খুব ঝামেলা করে, খাবার খাইতে গেলে তাকে বকাঝকা করে, খুব অকথ্য ভাষায় গালাগালি করে, এবং সে আসলে ভুল করে ফেলছে আমার শ্বশুরকে বিয়ে করে। এই সমস্ত দুঃখের কথাবার্তাগুলো সে আমাকে বলতেছে এবং সে বলতেছে যে তোমার শ্বশুর আমার পাসপোর্ট এরই মাঝে আমার শ্বশুর কিন্তু আবার ইতালি চলে গেছে। উনি আবার ইতালি চলে গেছে এবং যাওয়ার সময় উনি পাসপোর্টটা নিয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ির আপনার সাজেদার পাসপোর্টটা কিন্তু আমার শ্বশুর সাথে করে নিয়ে গেছে। ইতালি যাওয়ার পরে আমার শাশুড়ি তখন বারবার বলতেছিল যে আমাকে ইতালিতে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমার শ্বশুর কি বুঝে জানে আমার শাশুড়িকে আর ইতালিতে নিচ্ছে না, ওনাকে আর ইতালিতে নিবে না, ওনাকে দেশেই রেখে দিবে এবং দেশে থাকার কথাই বলতেছে। ওনারা বলে আমি তোমার নয় বাড়ি লিখে দিব, গাড়ি লিখে দিব, এটা ওইটা লিখে দিব, তুমি দেশেই থাকো। এমন করে আমার শাশুড়িকে তখন দেশে রেখে দিল। আর ইতিপূর্বে আমার যে আপন শাশুড়ি ছিল, তিনি সাজেদাকে প্রচুর পরিমাণের বিরক্ত করত। বিদেশি একটা মহিলা, প্রচুর গালাগালি করতো, খারাপ ভাষায় কথা বলতো, ওনাকে একটা সেকেন্ডের জন্য না শান্তি দিত না, প্রতিটা মুহূর্তে ওনার উপরে খুব টর্চার করতো। তো এই মানুষটার তো আসলে আপন বলতে কেউই ছিল না। বাবা মার সাথে ফাইটিং করে, ঝামেলা করে, সবাইকে ছেড়ে সে আমার শ্বশুরের হাত ধরে পালিয়ে চলে আসছে। এখন তো তার ব্যাকগ্রাউন্ডে কেউই নেই, যার কারণে সে তার দুঃখের কথাগুলো শুধুমাত্র আমার সাথে শেয়ার করে। আমাকে ফোন করে বলে আশিক আমার এটা হয়েছে, আশিক আমার ওইটা হয়েছে, আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি। তো মাঝে মাঝে আমি বলি আপনি বাইরে আসেন, আমি আপনার সাথে কোথাও গিয়ে একটু বসি। তো উনি মাঝে মাঝে বেরিয়ে আসতো বাসা থেকে, বেরিয়ে আসলাম ওনাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে বসতাম, অবসর সময় ওনাকে নিয়ে ঘুরতাম। উনি আবার ভালো জিন্স প্যান্ট, টি শার্ট এগুলো পরতে পারতো, ফরেনিয়ার তো ভালো ড্রেস আপ পরতো, আর অনেক লম্বা ছিল। আমি মনে হয় যেন ওনার বুকের নিচে পড়ে থাকি, এত লম্বা, দেখতে শুনতেও খুবই সুন্দরী। তো যার কারণে দেখা গেল যে ওনাকে নিয়ে যখন রাস্তায় বের হই, মানুষ আমার দিকে তাকায় থাকে এবং অনেকেই মনে মনে আফসোস করে যে কী সুন্দর মেয়ে নিয়ে হাঁটতেছে। এই করতে করতে ওনার সাথে 1 দিন 2 দিন 3 দিন, রাতকে রাত দিনকে দিন আমি ফোনে কথা বলি এবং বলতে বলতে একটা পর্যায়ে আমি মোটামুটি ওনার উপরে দুর্বল হয়ে যাই, প্রচণ্ড রকমের দুর্বল হয়ে যায় এবং ওনার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। আমার মনে হয় যেন উনি যদি আমার ফোন রিসিভ না করে, আমার সাথে কথা না বলে, আমার মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এবং ওনার অবস্থাটাও ঠিক এরকম, কোনো কারণে যদি ধরেন আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, উনি পাগল হয়ে যায় যে কী ব্যাপার আশিক তোমার ফোন বন্ধ হয়ে গেল কেন, ফোন অফ কেন, খুবভাবে উনি এক্সাইটেড হয়ে যায়। এই করতে করতে আমার শাশুড়ি তখন আমার যে আপন শাশুড়ি, তার উপরে প্রচুর টর্চার করে, তার এখানে থাকাটা আর পসিবল না। তো সে তখন আমার শ্বশুরের সাথে কথা বলে এবং কথা বললে পরে আমি তখন আমার শ্বশুরকে বললাম যে আব্বা একটা কাজ করি, ওনাকে তো এখানে রাখাটা সম্ভব না, উনি তো আপনার আগের ওয়াইফের সাথে খুব ঝামেলা করতেছে, সামিয়ার আম্মুর সাথে, ওনাকে আপনি আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে দেন। আমার শ্বশুর তখন আমাকে বললো যে একটা কাজ করো, তাহলে তার জন্য তুমি একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করো এবং ওখানে তাকে সেটেল করে দাও। আমি কিন্তু আমার শ্বশুরের সাথে ফোনে কথা বলতাম, সবসময় কথা বলতাম। পরে আমি আমার শাশুড়িকে আমার গদির ওইখানে একটা ভালো ফ্ল্যাট ভাড়া করে দিই। এটা কিন্তু আবার আমার ওয়াইফ জানে না। আমার শ্বশুর কিন্তু নিজেই বলছে যে তুমি আবার সামিয়ার সাথে কোনো কিছু শেয়ার করো না বা সামিয়াকে বইলো না। আমি বলছি ঠিক আছে, আমি সামিয়াকে জানাবো না। এবার শ্বশুরের কথা মতো আমি তখন আমার এই শাশুড়িকে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে দিলাম, আমি যেখানে থাকতাম সেখানে, এবং ওই ফ্ল্যাটটাও দেখতে শুনতে খুবই সুন্দর এবং ভালো একটা ফ্ল্যাট। তো আমি দুপুরবেলা ওই ফ্ল্যাটে খাবার খাইতে যাইতাম, প্রতিদিন দুপুরে, যেহেতু আমার গদির কাছে ছিল, আমি দুপুরে আর বাইরে খাবার খাইতাম না, আমি ওখানেই খাবার খাইতাম। আর আমার বউ তখন তার 2 সন্তানকে নিয়ে, আমার 2 মেয়ে বাচ্চাকে নিয়ে ওই প্রচুর ব্যস্ত, ওর কাছে কোনো সময় নেই। সারাক্ষণই বাচ্চাদের খাওয়া দাওয়া, স্কুলে পাঠানো, স্কুলে নেওয়া টাওয়া থেকে ও সমস্ত এইসব কারণেই ও ব্যস্ত। যাই হোক, এরকম করেই তখন আপনার 1 দিন 2 দিনগুলো কাটতেছে, আমি শাশুড়ির ফ্ল্যাটে যাচ্ছি এবং 1-2 দিন করতে করতে একটা পর্যায়ে সম্পূর্ণভাবে ওনার সাথে আমার এক ধরনের সম্পর্ক শুরু হয়, যেটাকে আপনার অনৈতিক সম্পর্ক বলতে পারেন। তো এরকম করি এবং করতে করতে একটা পর্যায়ে আমি তাকে বিয়ের প্রস্তাব দিই।
যেহেতু আমার শ্বশুর আপনার ওভাবে খোঁজ খবর নেয় না বা টাকা পয়সা দেয় ঠিক আছে, ফোন টোন করে না, কথাবার্তা বলে না, তো আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আমি আপনাকে বিয়ে করব এবং আমি আপনাকে বিয়ে করতে চাই। উনি তখন ডিরেক্টলি আমাকে বললো যে না, শত হইলেও তুমি আমার মেয়ের জামাই, তুমি সামিয়ার হাজব্যান্ড মানে আমার মেয়ের জামাই, এটা তোমার সাথে আমার কোনো অবস্থায় হবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। তো তখন দেখা গেল যে আমি ওনার প্রতি খুবই দুর্বল হয়ে গেছি, মানে এতটাই দুর্বল হয়ে গেছি যা এক কথায় বলার মতো না, মানে পাগল হয়ে গেছে তার জন্য, টোটালি তার জন্য পাগল হয়ে গেছি। তো এরকম করে একদিন দুদিন করে কাটতেছে, কাটতে 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 এই বিষয়টা সম্ভবত আমার শ্বশুর কীভাবে জানে খবর পেয়ে যায়, কি বাড়িওয়ালার মাধ্যমে খবর পায় না অন্য কোনো মাধ্যমে, যে আমি এই বাসায় প্রতিনিয়ত যাইতেছি বা তার সাথে থাকতেছি, এরকম কোনো একটা ব্যাড ইনফরমেশন তখন আমার শ্বশুরের কাছে চলে যায়। আমার শ্বশুরের কাছে গেলে পরে আমার শ্বশুর তখন ফোন দেয় আমার ওয়াইফ সামিয়াকে, মানে আমার ওয়াইফকে ফোন দিয়ে বলতেছে তোর জামাই এমনি এমনি এই জায়গায় বেশি বেশি যায়। শুরু হয়ে গেল আমার সংসারে অশান্তি, মানে অশান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমি বাসায় গেলে আমার বউ আমার সাথে প্রচণ্ড রকমের যায় ঝামেলা করে, আমার সাথে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি একটা সময় বাসায় যাওয়াই বন্ধ করে দিলাম। শাশুড়ির ওই বাসায় থাকতেছি, গদিতে এসে বসতেছি, মানে একটা অন্যরকম জীবনে তখন চলে আসি। আমার ওয়াইফ তখন করলো কি, আমার আব্বা আম্মার কাছে বিচার দিল। আমার আব্বা আম্মা তখন আমাকে বলল যে বিয়ে হইলো আজকে এত বছর, তোর 2টা মেয়ে হইলো, এখন থেকে তোর সংসারের প্রতি কোনো মায়া নাই, কোনো কিছুই নাই, তোর ওয়াইফ আমাদের কাছে বিচার দিল, তুই এগুলা করতেছিস। তো আমার বোনের কাছে বিচার দেয়, ভাইদের কাছে বিচার দেয়, মানে সবার কাছেও তখন বিচার দিত। আমি তখন টোটালি বাসায় যাইতাম না, আচ্ছা আমি আর বাসায় যাবই না, ও যেহেতু এরকম যায় ঝামেলা করতেছে, এত প্রবলেম করতেছে, আমি টোটালি আর বাসায় যাব না। আমি যেখানে আসি এখানেই আমি সাজেদা ম্যাডামের কাছে যাব, এখানে আমি থাকবো। তো এরকম করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল। আমি তখন ওনাকে বারবার বলতেছি, মানে সাজেদাকে বলতেছি যে আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি এবং আপনি যেভাবে বলেন আমি সেভাবে আপনাকে বিয়ে করব। তো লাস্ট পর্যন্ত উনি আমাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা দিল এরকম যে দেখো, আসলে আমি তো তোমাকে এখন বিয়ে করতে পারবো না, যেহেতু তুমি এখানে অলরেডি আমার মেয়েকে বিয়ে করছো, সৎ হইলেও তো সে আমার মেয়ে। তো আমি একজন মুসলমান, আমার নিজেরও মান সম্মান আছে, তবে তুমি যদি একটা কাজ করো তাহলে আমি তোমার সাথে মানে বিয়ে করতে পারি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি বলেন আপনি কী চান। উনি বলে তুমি আমাকে ইতালি পাঠিয়ে দাও, আমাকে ইতালি পাঠিয়ে দাও, আমি ইতালিতে যাই এবং এরপরে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে গিয়ে এরপর আমরা দুজনে ইতালিতে থাকবো। দেন আমি তখন বললাম যে এটা আপনি কী ধরনের কথা বলেন, মানে এটা তো আসলে মানে পসিবল না, তাইলে আমরা দুজনে একসাথে যাই। ও বলে না না না, আমরা দুজনে একসাথে যাব না, আমরা দুজনে একসাথে গেলে এটা হয়তো তোমার আব্বা আম্মা জানবে বা এতে আরও বড় ঝামেলা হবে, তুমি আমাকে পাঠাই দাও, আমি যাই এবং আমি যাওয়ার পরে তারপর তুমি চলে আসো বা আমি তোমাকে নিয়ে যাব। আর এরই মাঝে আমার আব্বা কিন্তু আমাকে এই গদিতে খুব একটা বসতে দেয় না। আগে যেরকম আমি গদিতে বসতাম, ব্যবসা বাণিজ্য সব আমি দেখতাম বা মোটামুটি সব কিছু আমিই করতাম, এখন মোটামুটি দেখা গেল যে আব্বু আমাকে এই সমস্ত কিছু থেকে একটু আড়ালে রাখতেছে, মানে আমাকে এই সাইডগুলোর মধ্যে খুব বেশি একটা ইনভলভ হতে দেয় না। মানে আব্বুর চিন্তা ভাবনা হলো যে আমি খারাপ হয়ে গেছি, আমি ওই শাশুড়ির পিছনে টাকা নষ্ট করতেছি, হয়তো আমি গদির টাকা এখান থেকে নষ্ট করব, এই জন্য আব্বু আমাকে খুব বেশি একটা গদির ধারে আসতে দেয় না। তো আব্বু আমার গদিতে আসতে দেয় না, আমিও গদিতে আসি না, আমি আমার মতো করে আমার সাইডে তখন আছি। তো এরকম করতে করতে যখন সাজেদা আমারে বললো যে তুমি আমাকে ইতালিতে পাঠাও, আমি ইতালিতে গেলে পরে আমি তোমাকে নিয়ে যাব, এরপরে আমরা দুজনে ওখানে সংসার করব, ওখানে থাকবো। তা আমার ভিতরেও তখন এটাই মনে হলো যে আমি দেশে থাকবো এবং আমি যেহেতু সামিয়াকে বিয়ে করছি, সামিয়া তো আমার বউ এবং সামিয়ার সৎমা হচ্ছে সাজেদা, আমি যদি সাজেদাকেও বিয়ে করি তাহলে তো আমার আব্বার মান সম্মান নষ্ট হবে বা এটা আরও খারাপের দিকে যাবে। তো আমার প্ল্যানিং হচ্ছে সামিয়া যেহেতু দেশে আছে, আমি সামিয়াকে দেশে রাখবো আর সাজেদার সাথে আমি বিদেশে সংসার করব, আমার শ্বশুরকে আমি এটা বুঝতে দিব না। এই পরিকল্পনা করে আমি তখন সাজেদাকে আবার ইতালি পাঠার জন্য প্ল্যানিংয়ে চলে গেলাম। তো আমার তার পাসপোর্ট ডকুমেন্ট এগুলো করতে অনেক টাকা লাগছে। আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার ব্যবসার মানে আব্বুর ব্যবসার প্রায় অর্ধেক টাকা আমি নষ্ট করে ফেলি তার ওই ইতালির প্রসেস করতে গিয়ে। কারণ একটা সাধারণ মানুষ ইতালিতে যাইতে কিন্তু এত টাকা লাগে না, কিন্তু তার তো ধরেন আপনার তার মানে কূটনীতি মানে তার ফিঙ্গার মানে এয়ারপোর্টে একবার দেওয়া আছে, সে হচ্ছে আপনার মানে এই কি বলে পাকিস্তানের নাগরিক, এরপরে আবার বাংলাদেশে আসছে, এখানে তার কোনো পাসপোর্ট নাই, ডকুমেন্ট নাই। এই জিনিসগুলো ঠিকঠাক করতে আমার বহু সময় লেগেছে এবং বহু সময়ের পরে একটা পর্যায়ে আমি সক্ষম হয়েছি তাকে পাকিস্তানে পাঠাইতে, ইতালি না, সে পাকিস্তানে যায় এবং পাকিস্তান থেকে সে পুনরায় আবারও ইতালি চলে যায় এবং ইতালি যাওয়ার পরে সে তার পরিবার পরিজনের কাছে চলে যায়, আমার সাথে ফোনে যোগাযোগ রাখে, আমাকে বলে যে প্রবলেম নেই, আমি তোমাকে নিয়ে আসবো, তুমি ওয়েট করো। এভাবে প্রায় 1.5-2 মাসের মতো আমার সাথে কন্টিনিউ কথা বলে এবং 1.5-2 মাস পরেই হলো কি ও আমার সাথে কথাবার্তা একদমই বন্ধ করে দেয়, মানে আমার সাথে আর কথাই বলে না।
আমি ফোন দিলে রিসিভ করে না, কথা বলতে চায় না, এবং একটা পর্যায়েও করলো কি আমার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে দিয়ে দিল, মানে আমার নাম্বারটাই ব্লক করে দিল, এবং সেও তার কন্ট্রাক্ট নাম্বারগুলো পরিপূর্ণভাবে চেঞ্জ করে ফেললো। তার যত কন্ট্রাক্ট আছে সব বন্ধ করে দিল, আমার সাথে সে টোটালি যোগাযোগ অফ করে দিছে। মানে আমি তো তখন পুরো পাগলের মতো হয়ে গেলাম, আয় হায়, আমি এত লক্ষ লক্ষ টাকা ওর পিছনে খরচ করলাম, ওরই বিদেশ পাঠাইলাম, এবং ও বললো আমাকে নিয়ে যাবে, এখন ও তো আমাকে উল্টা নিলই না, এবং আমার সাথে কন্ট্রাক্টটাই অফ করে দিল। মানে তখন আমার কোনো মানে আমি পাগলের মতো হয়ে গেছি, ঘরে গেলে শান্তি লাগে না, আমার বউকে ভাল লাগে না, মানে বউয়ের উপর আমার তখন পুরো অধৈর্য, মানে আমি আর ওকে নিতেই পারি না, ওকে আমার আর সহ্যই হয় না, মানে স্বামীকে আমার সহ্যই হয় না। আমার 2টা মেয়ে আছে, এবং 2টা মেয়ে হবার পরে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটতে শুরু হলো, এবং আমি স্বামীকে সহ্য করতে পারি না, আমি ওর সাথে থাকবোই না। এবং রাগের মাথায় একদিন হলো কি আমি ওকে খুবভাবে মারছি, আমার 2টা মেয়ে সহ আমি ওকে খুবভাবে মারছি, এত মারছি যা বলার মতো না। এইভাবে মারার পরে হলো কি ওর বাপের বাড়িতে চলে গেছে, ওর বাবার কাছে চলে গেছে। এখানে আরেকটা ঘটনা আমি বলে রাখি, সামিয়ার মার সাথে যে আমার শাশুড়ি সাজেদার যে ঝগড়া হতো, 2 বউর ঝগড়া হওয়ার কারণে এই দিক দিয়ে কিন্তু সামিয়ার আব্বা মানে আমার ইতালি থাকা ওর শ্বশুর কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলে। এটা কিন্তু আমি গল্পের ফাঁকে বলতে ভুলে গেছিলাম। উনি কিন্তু আমি যখন ওনার ওয়াইফকে আলাদা একটা ফ্ল্যাটে ভাড়া রাখি, মানে সাজেদাকে যখন আলাদা একটা ফ্ল্যাটে ভাড়া রাখি, সেই সময়তে উনি কিন্তু ওনার বিল্ডিংটা বিক্রি করে দেয়। মানে ওনার যে বাড়িটা ছিল উনি টোটালি ওনার বাড়িটা বিক্রি করে দেয়, এবং বিক্রি করে দিয়ে সে তার বউ এবং সন্তানের সাথে কোনো যোগাযোগ রাখে নাই, কারণ তার আদরের ছোট বউয়ের সাথে সবাই খারাপ ব্যবহার করছে, তার বউরে কেউ জায়গা দেয় নাই। এই কারণে সে রাগে ক্ষোভে পড়ে তার পরিবারের সবার সাথে সে যোগাযোগ ছিন্ন করে দিছে, কারোর সাথেও কথা বলে না, এবং বাড়িটা উনি গোপনে বিক্রি করে দিছে। তখন কি হতো, সামিয়া এবং সামিয়ার মা এবং তার বোনেরা আলাদা একটা জায়গায় ভাড়া থাকতো। ওই সময় অবস্থা এরকম হয়ে গেছে, তারা ভাড়া থাকতো, সামিয়ার আব্বার কারোর সাথেই কোনো যোগাযোগ রাখে নাই, সামিয়ার ভাই বোন, সামিয়ার মা, আত্মীয় স্বজন কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। ওনার ওয়াইফ যখন ঘর থেকে বেরিয়ে গেছে উনি সবার সাথে যোগাযোগ ছিন্ন করে দিছে। তো এবার ওকে যখন আমি মারলাম, মারার পরে ও তখন রাগ করে আমার 2টা মেয়ে নিয়ে ও চলে গেছে বাড়ি থেকে, মানে বাসা থেকে চলে গেছে। এবং বাসা থেকে চলে যাওয়ার পরে আমি মানে বাসা থেকে চলে যাওয়ার পরে আব্বা আম্মা আমার সাথে ঝামেলা করতেছে, তোর বউ চলে গেছে, কী কারণে চলে গেল, এবং তুই খারাপ এই জন্যই তোর বউ চলে গেছে, তোর বউরে তুই ফিরে আন। তা আমি আবার পুনরায় সামিয়াকে ফিরে আনার জন্য চেষ্টা করি, এবং ফিরে আনার জন্য যখন চেষ্টা করি ও আমাকে বলে, তুমি আমার সৎ মায়ের সাথে খারাপ কাজ করছো, আমি তোমার সংসার করবো না, শরিয়ত মোতাবেক তুমি আমার তালাক হয়ে গেছো, মানে আমি তোমার তালাকপ্রাপ্ত বউ হয়ে গেছে, আমি তোমার সাথে সংসার করব না। মানে ও আর আমার সাথে সংসার করবেই না। ওরে যতভাবেই বলি, যেভাবেই বলি যে সামিয়া যা হবার তা হয়ে গেছে, আমি রাগের মাথায় অভিমান করে না হয় তোমার গায়ে হাত তুলছি, এটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, এবং প্লিজ তুমি ফিরে আসো, এসব নিয়ে আর কথা বাড়াইও না, এবং প্লিজ তুমি সব কিছু ভুলে যাও। না, ও কোনো কিছুই ভুলবে না, ও কোনো কিছু ভুলেই নেই, এবং ওর কথাই একটা যে ও আর আমার সাথে সংসার করবে না। ওর জীবনে যাই হয়েছে, যেটাই হয়েছে, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট, এবং সেই পুরো অ্যাক্সিডেন্টটাকে ও ভুলে যেতে চায়, এই অ্যাক্সিডেন্টের কোনো মেমোরিও মনে রাখতে চায় না, এবং আমাকে ও টোটালি মনে রাখতে চায় না, আমার সাথে পুরো সম্পর্কও ছিন্ন করে ফেলবে। আমি যতই তাকে বুঝাইলাম, যেভাবেই তাকে বললাম, এতে আর কোনো কাজ হলো না, এবং ও আমার সাথে আর কোনো সম্পর্কে থাকবে না ওর কথাই একটা। তখন বউ বাচ্চা চলে গেল, এবং ধরেন সামিয়ার আপনার সাজেদার জন্য এত টাকা নষ্ট করলাম, সেও আমার সাথে কাইট দিল। আমি তখন একরকম নেশার সাগরে ঢুবে গেছি, নেশা করতাম, মানে প্রচণ্ড রকমের নেশাতে পড়ে গেছি। এই করতে করতে আমার বাবা মা তখন দেখলো যে আমি পুরো নেশায় ডুবে গেছি। তখন তারা করলো কি, সামিয়ার হাতে পায়ে ধরা শুরু করছে আমার আব্বা আম্মা, যে তোর 2টা মেয়ে আছে, সংসারটা নষ্ট করিস না, তুই ফিরে আয়। পরে সামিয়াকে মানে বুঝে শোনায়া প্রায় 1 বছর পরে আমার আব্বা আম্মা ফিরে আনে। তো আনার পরে তখন স্বামী আমার ঘরে আসছে, তো স্বামী এবার যখন ফিরে আসছে আমি তখনও সেই নেশাতেই আসি, আমি নেশা করতাম, দোকানপাট ঠিক মতো দেখতাম না, এক অন্যরকম জীবনযাপনে আমি তখন পৌঁছে যাই। স্বামীও তখন করলো কি, আমারে বলতেছে যে আচ্ছা আমি তোমার সাথে থাকবো, তুমি নেশা ছেড়ে দাও। কিন্তু আমি কোনোভাবে নেশা ছাড়তে পারি না, কোনোভাবেই নেশা ছাড়তে পারি না, আমি প্রচণ্ড নেশাতে জড়িয়ে পড়ি। এরকম করতে করতে আমার মানে পরিবারের মানুষরা তখন আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। আমার পরিবার পরিজন যারা আছে তারা মোটামুটি সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, কেউ আর আমার সাথে কথা বলে না। আমি তখন খুব অভাবেও পড়ে গেছি, টাকা পয়সাও নাই। এই করতে করতে তখন দিন রাতগুলো কাটতেছে, এবং সামিয়া তখন করলো কি, আমারে বলতেছে যে ও কোথায় জানি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবে, ওর কিছু টাকা লাগবে। তো কত টাকা, প্রায় 8 লাখ টাকার মতো লাগবে, ও গভর্নমেন্ট একটা চাকরি পাবে, মানে ঘুষ দেওয়ার জন্য আর কি, ঘুষ দিয়ে চাকরিটা নিবে, 8 লাখ টাকা লাগবে। তা আমি বললাম যে আমি 8 লাখ টাকা এই মুহূর্তে কোথায় পাবো, আমার তো 8 লাখ টাকা আমার কাছে নাই। ও আমাকে বলে যে না তুমি ম্যানেজ করে দাও। তা আমি আমার আব্বা আম্মাকে বলছি, তারাও দেয় না। তো মানে তারাও তো আর ওই সময় আমাকে দেখতেই পারে না।
পরে বিশ্বাস করেন আমাকে আব্বার গদিতেও বসতে দেয় না, ব্যবসাতেও যেতে দেয় না। এবং আমি তখন আমার ফ্রেন্ড যারা আছে, পরিচিত যারা আছে, ওদের কাছ থেকে ধার করতে শুরু করি। আমি ওকে এতটাই ভালোবাসি সামিয়াকে লাস্টে আইসা, মানে শেষে যখন স্বামী আমার জীবনে আসছে, আমি কিন্তু পরিপূর্ণভাবে নিজেকে চেঞ্জ করে ফেলেছি। একটা ভালো জীবনে আমি তখন চলে আসছি এবং আমার মেয়েগুলোর দিকে তাকায়, আমার 2টা মেয়ের দিকে তাকায় আমি তখন সব কিছু ভুলে গেছি। অতীতে যত পাপ করছি, যত অন্যায় করছি, সব কিছু ভুলে একটা ভালো জীবন আসছে। কিন্তু ভাই নেশাটা ছাড়তে পারি নাই। যেই নেশাটা শুরু করেছিলাম ওই নেশাটা থেকে বেরোতে পারিনি। যাই হোক, সামিয়ার ওই ইচ্ছা পূরণ করার জন্য আমি তখন টাকার পিছনে হন্য হয়ে খুঁজতে শুরু করলাম যে কোথায় টাকা পাওয়া যায়। তো ধার দেনা করলাম, মার কাছ থেকে কিছু টাকা নিলাম, মা কিছু টাকা দিল, এই মিলে আমাকে 8 লাখ টাকা দিলাম। ও আমাকে বললো একটা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করবে, ওই চাকরিটা হয়ে গেলে পরে ও তখন একটা ভালো অবস্থানে যাবে এবং আমাকে আর এরকম কষ্টে থাকতে হবে না, অভাব থেকে আমরা একটা ভালো দিনে আসতে পারবো। তো এই বলার পরে ও তখন করলো গিয়ে টাকাটা নিয়ে গেল এবং টাকাটা নিয়ে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে। আমি বললাম কী ব্যাপার, ইন্টারভিউ দাও না কেন? ও বলে ইন্টারভিউ দিব, একটু টাইম লাগবে, এত অধৈর্য হইলে কি হয়। এরকম করতে করতে একদিন হঠাৎ করে করলো কি, ও আমার 2টা মেয়েরে ওর মায়ের কাছে দিয়ে ও কই জানি চলে গেছে। ওর কোনো খোঁজখবর নাই। প্রায় 3-4 দিনের মতো হয়ে গেল, ওর মোবাইল ফোন বন্ধ, সব কিছু বন্ধ, ও নাই, টোটালি নেই। আমি তো তখন পাগল হয়ে গেলাম, কি এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে গেল, আমাকে সবাই মানা করছে টাকা না দেওয়ার জন্য, আমি ওরা টাকাগুলো দিলাম, এখনও হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, মানে খবর নাই। এভাবে প্রায় 10 দিন 15 দিন কেটে যাইতো। আমি আমার মেয়েগুলোকে দেখার জন্য যাইতাম ওই বাসায়। তো আমার শাশুড়ির কাছে মেয়েরা থাকতো, আমি ওদেরকে দেখতাম। পরে আমার শাশুড়ির মাধ্যমে আমি জানতে পারি সামিয়া আপনার অস্ট্রেলিয়া চলে গেছে। আমার কাছ থেকে যে টাকাগুলো নিছিল ওই টাকাগুলো দিয়ে ও কেমনে কেমনে অস্ট্রেলিয়া চলে গেছে। তো ও এখন অস্ট্রেলিয়াতে আছে। আমি বললাম যে তো ও আমাকে এভাবে চিটিং কেন করলো, আমাকে সত্যিটা বলে গেল না কেন? তো সামিয়ার মা বলতেছে আজকে তোমার জীবনের যে অবস্থা, এটার জন্য সম্পূর্ণ তুমি দায়ী, এটার জন্য কেউই দায়ী না। কারণ তুমি খারাপই করছো, তুমি অনেক খারাপই করছো, যার কারণে সামিয়ার নিতে পারে না, ও চলে গেছে। তো আমি ওর ফোন নাম্বারটা নিলাম, ওরে এতভাবে অনুরোধ করতেছি যে তুমি ফিরে আসো, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আমি যা করছি যেটাই করছি আমি এবার থেকে পুরো ভালো হয়ে যাব, তুমি ফিরে আসো। এমন কোনো দিন ওরে ফোন দেওয়া কানতাম না, রাতের পর রাত ওরে ফোন দেওয়া চিল্লাইতাম যে সামিয়া প্লিজ তুমি চলে আসো, মানে ফিরে আসো, আমি ভালো হয়ে যাবো, আমি আর এগুলো করবো না, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাবো, সামিয়া তুমি ফিরে আসো। মানে ওর কাছে প্রতিদিন আমি ফোন দেওয়া কানতাম, ও আসবে না, ওর কথাই একটা যে না আমি আর আসবো না। ও তো আসেই নাই। এরপরেও যা করছে ভাই, আমার মেয়েগুলোকেও নিয়ে চলে গেছে, কেমনে কেমনে কাগজপত্র করছে কইরা আমার 2টা মেয়েরে ও নিয়ে চলে গেছে। 2টা মেয়েকে নিয়ে চলে গেল এবং চলে যাওয়ার পরে আমি আর ওর কোনো খবর পাইলাম না। তখন আমি একে তো আমার স্ত্রীকে হারাইলাম, আমার 2টো সন্তানও চলে গেল। আমি তখন ওই যে আমার যেই শেষ ঠিকানা, যে পরের ঠিকানা যেটা ছিল নেশার জগৎ, আমি ওই নেশার জগতে আবারও পদার্পণ করলাম। আমি নেশার জগতে ডুবে গেলাম, প্রচণ্ড রকমের নেশা করতেছি, মানে নেশা ছাড়া আর কোনো কিছুই বুঝি না। এবং নেশার টাকা তখন পরিবার থেকে দেওয়া হয় না, পরিবারের কাছে টাকা চাইলে তারা টাকা দিবে না এবং তারা বলতেছে যে আমি যেন মানে বাসা থেকে বেরিয়ে যাই। আমার আব্বা টোটালি বলে যে তুই আমার সন্তানই না, তুই আমার বাসায় থাকবি না, আমার বাসা থেকে বেরিয়ে যা, আমি তোকে সন্তান হিসাবে পরিচয় দিতে চাই না। তো বাবা মা মোটামুটি সবাই তখন আমার শত্রু হয়ে গেল, কেউ আর আমার পক্ষে রইল না, যে যার মতো করে আমার কাছ থেকে দূরে সরে গেল এবং আমি একটা অন্যরকম জীবনে তখন পা দিলাম। এবং তারপরে আমি যেটা শুরু করলাম ভাই, সেটা হচ্ছে আমি চট্টগ্রাম শহরে ছিনতাইয়ের খাতায় নাম লেখালাম। ছিনতাই, ডাকাতি, আপনার হাইওয়ে রোডের মধ্যে যে ডাকাতিগুলো হতো এই ডাকাতিগুলো করতাম, ছিনতাই করতাম এবং মানে বিভিন্ন ধরনের মাদক সাপ্লাই করতাম। খারাপ যে নাই এমন কিছু আমি করি নাই, মানে খারাপ যে নাই আমি এমন কিছু করি নাই। খারাপের শীর্ষ জায়গায় আমি পৌঁছায় গেছি। তখন আমি টাকা ইনকাম করতাম এবং প্রচণ্ড রকমের টাকা ইনকাম করতাম, হুড়দম টাকা ইনকাম করতাম। এরকম টাকা ইনকাম করতে করতে একটা মেয়ে, যার মানে ওর মানে থাইল্যান্ডে একটা মেয়ে আর কি, ও থাইল্যান্ডে থাকতো, নাম হচ্ছে লিমা, বাংলাদেশি মেয়েই কিন্তু। ও প্রায় আপনার 6 বছর মতো থাইল্যান্ডে ছিল, থাইল্যান্ড থেকে আসছে এবং আসার পরে এই মেয়েটাকে তখন আমার ভালো লেগে গেছে। মেয়েটা বারে ড্যান্স করতো আর কি, নাম ছিল লিমা, একটা বারে ড্যান্স করতো। তা আমি তখন ওই বারে যাইতাম, যাওয়ার পরে এই মেয়েটার প্রতি আমি তখন একটু আকৃষ্ট হয়ে পড়ি, মানে ওইটা আমার খারাপ জগতের দৃশ্য। তো এই মেয়েটার সাথে আমি তখন উঠতাম, বসতাম, বারে যাইতাম, বিভিন্ন ধরনের খারাপ কাজ করতাম এবং পরিপূর্ণ ওই মেয়েটার সাথে আমি তখন মিশে গেলাম। মানে সারা রাত ধরেন আপনার যা চিন্তায় মিন্তায় করতাম, রাতের বেলায় বারে গিয়ে সবটাকে উড়াই দিতাম, মানে ওর পিছনে উড়াইতাম, লিমার পিছনে উড়াই দিতাম। এরকম করতে করতে আমি পরিপূর্ণভাবে লিমার প্রতি দুর্বল হয়ে পড়ি, মানে দুর্বল বলতে ওই খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ি। এমন করে 1 দিন 2 দিন সময়গুলো কাটতে কাটতে একটা সময় লিমা আমাকে জিজ্ঞেস করে যে তোমার জীবনটা এত কষ্টের কেন?
আমি তোমার কষ্টের কাহিনীগুলো জানতে চাই। তা আমাকে যখন খুবভাবে ও ধরার পরে রিকোয়েস্ট করে এবং একটা পর্যায়ে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমি তখন লিমার সাথে শেয়ার করি যে দেখো আমার জীবনে এটা ঘটছে, আমি এগুলো করছি এবং এটা হচ্ছে আমার অতীত জীবনের ঘটনা। এই সব কিছু বলার পরেই ও তখন খুব মর্মাহত হয়, মানে আঘাত পায়, কষ্ট পায় এবং কষ্ট পেয়ে আমাকে বলে, সত্যি তোমাকে দেখলে না আমার অনেক মায়া লাগে, তুমি আমার কাছে আসো, পাগলের মতো বাচ্চাদের মতো তুমি করো, তুমি অনেক খারাপই করছো। তোমার বাবা মা এত বড় লোক, চিরং শহরে হাতে গোনা কয়েকটা ধনী লোকের মধ্যে তারা, সুতরাং তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমি তোমাকে একটা নতুন জীবন দিব, আমাকে বলে। আমি বললাম নতুন জীবন? তুমি আমার কি নতুন জীবন দিবা? ও আমারে বলে আমি সব কিছুর বাইরে তোমাকে একটা আলাদা জগৎ দিতে চাই। আমি বললাম আলাদা জগৎ? আলাদা কি জগৎ দিবা? আমাকে বলে চলো না, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি আলাদা একটা জগৎ দিব। তো আমি বললাম যে কী জগৎ? আমাকে বলে তুমি আমাকে বিয়ে করো। তাই আমি বললাম তোমাকে বিয়ে করা না করা মাঝে তো কোনো পার্থক্য নাই। এবং সেই সময় সে যখন আমাকে বললাম আমি তখন তারে বিয়ে করে ফেলি। মানে বিয়ে বলতে কি, কাজী আনে, হুজুর ডাকে, আমি বিয়ে করি। বিয়ে করার পরও তখনও বারে ড্যান্স করতো এবং রাতে এসে আমার সাথে থাকতো। তখন সে একটা মানে পরিচয় পাইলো যে সে মানে আশিকুর রহমানের বউ আর কি, এরকম একটা তার পরিচয় হলো। তো বিয়ে করছি, বিয়ে করে আমি ওর সাথে থাকতাম, ওই বাড়িই থাকতাম এবং তার সাথে এরকম করে দিন রাতগুলো কাটতে একটা সময় সে আমাকে বলতেছে যে বাড়ির জীবনটা তো আমার আর ভালো লাগে না, বাড়ির জীবনটা আমার কাছে পুরো অধৈর্য লাগে, অতিষ্ঠ লাগে, আমি এই জীবনটা থেকে বেরিয়ে আসতে চাই। আমি বললাম এই জীবন থেকে তুমি কিভাবে বেরোবা? ও বলে আমি তোমার আব্বুর সাথে কথা বলতে চাই, দেখো আমি বারে ড্যান্স করি, আমি খারাপ একটা মেয়ে, এটা তো তোমার পরিবার জানে না। জানে? আমি বললাম যে না, আমার পরিবার জানবে কোত্থেকে? ও বলে একদিন তোমার বাবার এখানে আমাকে নিয়ে চলো, তোমার বাবার সাথে আমাকে পরিচয় করাই দাও, আমি যেভাবেই পারি তোমার পরিবারকে আমি ম্যানেজ করব। আমি তখন হেসে বললাম, যে পরিবারে আমি যেতে পারি না, আমার মানে যে পরিবারে যাওয়া আমার জন্য কারফিউ, সেখানে তুমি কি সব কিছু ঠিক করবা? এটা তো নিতান্ত একটা হাসির বিষয়। আমার পরিবার কখনোই তোমাকে গ্রহণ করবে না, আমার পরিবার কখনোই তোমাকে মেনে নিবে না, এবং শুধু এই সমস্ত কথা বলে লাভ নাই। ও আমাকে বলে তুমি শুরুতে এতটা অধৈর্য হয়ে যাও না, আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার পরিবারের কাছে আমাকে যেতে দাও। আমি যদি তোমার পরিবারের কাছে যেতে পারি, তোমার আম্মুর সাথে তোমার আব্বুর সাথে কথা বলতে পারি, আমি সব কিছু ঠিক করে নিতে পারবো। আমি বললাম না লিমা, এটা সম্ভব না, তুমি এসব চেষ্টা করো না। এরপরও আমাকে অনুরোধ করলো। পরে আমি আমার আব্বা যে গদিতে বসো, ওই গদির ঠিকানা ওকে একদিন দিছি। দেওয়ার পরে ও করলো কি ভাই, বিকেলবেলা আমাকে ফোন দিছে, আপনার 4:30টার দিকে ফোন দিছে। আমি তখন হাটহাজারের ওই দিকে একটা অপারেশনে গেছিলাম। ফোন দিয়ে আমারে বলতেছে যে আশিক তুমি রাতে বাসায় আছো 8টার দিকে তোমাদের বাসায় আসো। আমি বললাম মানি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি কই? ও বলে আমি তোমাদের বাসায়। আমি বললাম মানি? পরে বলে তোমার আব্বা আমাকে তোমাদের বাসায় নিয়ে আসছে। তবে একটা কথা বলবো, তোমার আব্বা আম্মাকে বলবা যে আমার ফ্যামিলির সবাই থাইল্যান্ডে থাকে, আমার আব্বা আম্মা থাইল্যান্ডে থাকে এবং সবাই থাইল্যান্ডে থাকে, আমি এখানে আমার এক খালার বাসায় থাকি, এই পরিচয় দিয়ে কিন্তু আমি তোমার আব্বার সাথে আসছি, তুমি এটাই বলবা। তাই আমি বললাম যে আমি তোমার খালা কই পাবো? ও বলে আমার খালা রেডি করে আছে, আমার খালার সাথে আমি তোমার আব্বুকে কথাও বলাই দিছি, আমার একটা খালা আছে, উনি পরিচিত আমার, উনি অ্যাডভোকেট, ওনার সাথে কথা বলাই দিছি, সুতরাং তুমি টেনশন করো না, তুমি 8টার দিকে বাসায় আসো। তা আমি প্রায় আজকে 3 বছরের মতো বাসার বাইরে, মানে 3 বছর আমি টোটালি বাসায় যাই নাই, বাসার মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই টোটালি 3 বছর। এবং 3 বছর পরে যখন ও বলতেছে তুমি বাসায় আসো, আমি সব কিছু সামলাই নিব, তুমি ভয় পাইও না, তুমি বাসায় আসো। রাত 8টার দিকে তখন আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার আব্বা তখন আমাকে দেখলো এবং পরিবারের মানুষগুলো মানে সবাই তখন মানে মোটামুটি অনেকটাই ভালো, মানে ও একদিনের ভিতরে আমাদের বাসায় গিয়ে মানে সবাইকে এমনভাবে পটায় ফেলছে, মানে সবাইকে এমনভাবে ম্যানেজ করে ফেলছে, মানে যা বলার মতো না, মানে টোটালি বলার মতো না। তো এরকমভাবে আমাদের বাসায় গেল এবং বাসায় যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন আব্বু আমাকে সেদিন বাসায় ডেকে নিল এবং আলাদা একটা রুমে ডেকে নিয়ে আব্বু আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, অনেকক্ষণ আমাকে বুঝাইলো যা হবার যা হয়েছে, মানুষের জীবনে এগুলো হয়েই থাকে, তুই খারাপই করছিস বা যাই করছিস, এখন যে মেয়েটাকে বিয়ে করলি মেয়েটাও ধার্মিক, দেখতে শুনতে ভালো। এবং আমার আব্বা তো জানেন ও যে বারে ডান্স করতো, আমার আব্বা বলে এখন ওর সাথে সংসার কর, ওর সাথে থেকে যা, অতীতের সব কিছু ভুলে যা, তোর জীবনে যা হয়েছে সবই অ্যাক্সিডেন্ট, এইটা অ্যাক্সিডেন্ট মনে করে মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেল, এখন যাকে বিয়ে করছিস তার সাথে বাকি জীবনে থেকে যা। তো আমি বললাম যে ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, লিমা কিন্তু কখনো মা হইতে পারবে না, ও কখনো মা হইতে পারবে না, ওর সার্জারি করে অপারেশন করে কখনো মা হবে না। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, এটাই যদি হয় তাহলে আমি রাজি আছি। আমার আব্বা তখন আমাকে এই লিমার সাথে আমি তখন ঘরের মধ্যে থাকতে শুরু করি। ভাই এই সময়টা আমি এত ভালো হয়েছি বিশ্বাস করেন, আমি তখন কিন্তু নেশা ছেড়ে দিছি।
যেমনি পারি কষ্ট করে নেশা ছাড়ছি এবং লিমাকে আমি খারাপ রাস্তা থেকে ফিরে নিয়ে আসছি। ও যে খারাপ বারে যাইতো সবচেয়ে ওর বন্ধ। আমাদের বাসার মধ্যে একটা লক্ষ্মী বউর মতো থাকতেছে, একেবারে লক্ষ্মী একটা বউর মতো থাকতেছে, খুবই সুন্দরভাবে চলাফেরা করতেছে, মানে খুবই ভদ্রভাবে, মানে ওর কোনো খারাপই নাই। মোটামুটি আমার সাথেও ভীষণ রকমের ভালো এবং সংসার জীবন ওর খুবই ভালো। এরকম করতে করতে প্রায় আমাদের বাসায় ও 6 মাসের মতো ছিল এবং এই 6 মাসে আমাদের বাসার প্রতিটা মানুষ ওর ফ্রেন্ড হয়ে যায়। মানে আমাদের বাসায় থাকা প্রতিটা মানুষ ওর ফ্রেন্ড এবং সবাই ওর সাথে খুব ভালো ব্যবহার করে। আর আমার মা তো ওকে না দেখলে বাঁচে না। ওই একটু অসুস্থ হলে যেন আমার মা নিজেও অসুস্থ হয়ে যায়। আমার বোনদেরকে আমার আম্মা যেমন ভালোবাসে ওরে ঠিক আমার আম্মা তেমনই ভালোবাসে। 6 মাস পরে ভাই যেটা হইলো, সবসময় দেখি যে ও কেমন যেন একটা টেনশানে থাকে, মোবাইল ফোনটা নিয়ে খুব বেশি টেনশানে থাকে। তো আমি জিজ্ঞেস করি বারবার যে কী হয়েছে লিমা, আমাকে বলো তুমি এতটা টেনশন কী নিয়ে করো, মানে সারাক্ষণই দেখি যে তুমি একটা টেনশানে থাকো। এই কয়েকটা দিন ধরে আমি এগুলো দেখতেছি, ঘটনা কি আমাকে বলো। তো আমাকে কিছু বলে না। আমি বললাম যে লিমা বলো প্লিজ, আমি জানতে চাই যে কী হয়েছে, আমাকে তো বলবা। ও কিছুই বলে না, মানে চুপচাপ থাকে। আমি বললাম এইভাবে চুপচাপ থাকলে তো সমস্যাটা সামনের দিকে আরও বাড়বে, এটা তো কমবে না। আমাকে বলো কী হয়েছে। আমাকে বলো আশিক তোমার ভাগ্যটা তো এমনিই খারাপ, তুমি তো জীবনে অনেক কষ্ট পাইছো, অনেক আঘাত খাইছো, এখন জীবনের শেষ একটা স্টেপে এসে দাঁড়িয়েছো। আমি ভেবেছিলাম তোমার সাথে থেকে আমি তোমার জীবনটাকে অনেক সুখের করব, এবং কিন্তু আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি বললাম আরে হঠাৎ করে তুমি এসব কথা বলতেছো কেন, আমার সাথে থাকতে পারবা না কেন, কী এমন হয়েছে যে তুমি আমার সাথে থাকতে পারবা না। ও আমাকে বলতেছে যে আসলে আমার এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে আমার আগের লাইনে। আমি বললাম আরে পাগল, আগের লাইনে কেন যাবা, তুমি আগের লাইন ছেড়ে চলে আসছো, এখন আবার আগের লাইনে ফিরার কথা বলতেছো কেন, কী এমন ঘটনা ঘটছে যার জন্য তুমি আগের লাইনে যাওয়ার কথা বলতেছো। ও আমাকে বলতেছে একটা মানুষ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে। আমি বললাম তোমাকে ব্ল্যাকমেল করতেছে একটা মানুষ, তো আমার কাছে তুমি এটা বলবা না, কে এই মানুষ আর কেনই বা তোমাকে ব্ল্যাকমেল করতেছে। ও বলে ছেলেটার নাম হচ্ছে আদিল, ও চিটঙ্গেরই একটা ছেলে। তো এই ছেলেটা সবসময় আমার কাছে আসতো এবং মানে আমি কীভাবে তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও, আমি ডাবল রিলেশন করতাম, মানে তোমার সাথেও রিলেশনে ছিলাম এবং এই ছেলেটার সাথে আমি রিলেশন করতাম। তো দেখো আসলে এই ছেলের সাথে রিলেশন করতাম বলতে এরকম রিলেশন না যে মানে ও আমার কাছে আসতো, কিন্তু ও কোন ফাঁকে জানে মানে আমাদের ওই খারাপ সম্পর্কের বিষয়গুলো ভিডিও করে ফেলে, এই ছেলেটা ভিডিও করে ফেলে। আমি বললাম মানি, বলে হ্যাঁ ও ভিডিও করে ফেলে, এখন এই ছেলের কাছে ভিডিও আছে। এখন আমাকে বলতেছে যে ওই ছেলে নাকি মানে আদিল নাকি ওকে ব্ল্যাকমেল করতেছে। আদিলের কাছে যে ভিডিওগুলো আছে সে ভিডিও দেখায় তারে বলতেছে তুই হয় আমার কাছে আয়, আমার সাথে শারীরিক সম্পর্ক কর, আগের মতো করে আমার কাছে আয়, যদি আসিস তাহলে ভালো, আর যদি তুই না আসিস তাহলে আশিকের বাবা মা থেকে শুরু করে সবার কন্ট্রাক্ট আমার কাছে আছে, সবার সাথে আমার কন্ট্রাক্ট হয়, যোগাযোগ হয়। আমি সবার কাছে বলে দিব যে তুই একটা বেশ্যাপাড়ার মেয়ে ছিলি, খারাপ জায়গার মেয়ে ছিলি এবং আশিক তোকে বিয়ে করে ওই ঘরে জায়গা দিছে। তো এরপরে কি তোর মনে হয় যে ওই পরিবারে তোকে রাখবে, এবং তোর যেই খারাপ ভিডিওগুলো আমার কাছে আছে এই ভিডিওগুলোই আমি আশিকের পরিবারের সবাইকে দেখাই দিব। তো আমি এখন কি করব বলো, এই বললো তখন মানে প্রচুর কান্নায় ভেঙে পড়ে। আমি বললাম যে দেখো লিমা তুমি কান্না করো না, তোমার কান্না করার কিছুই নাই, এটা মনে করো যে একটা খারাপ ছেলে বা ও কোনো কিছু করতে চাইলে যে আমাদের সব কিছু ভেঙে যাবে, বিষয়টি এরকম নয়। ও আমার বাবা মাকে জানাবে, তা আমার বাবা মাকে জানালে কি হবে, কিছুই হবে না। আমি আমার জীবন অনেক খারাপই করেছি, সুতরাং এই খারাপের কোনো মানে ইয়ে হয় না। আমি আমার বাবা মাকে বুঝাবো এবং বুঝিয়ে শুনে যেভাবেই পারি আমি তাদেরকে ম্যানেজ করব, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। ও আমাকে বলতেছে যে না আশিক এটা আমার দ্বারা সম্ভব না, আমি তোমার বাবা মাকে ফেরেশতার মতো জানি এবং তারাও আমাকে অনেকটা ভালোবাসে। আমার কোনো ফ্যামিলি নেই, আমার কোনো বাবা নাই, মা নাই, আমার কোনো আত্মীয় নয়, স্বজন নাই, আমার কেউ নেই। আমি কখনো সংসার দেখিনি, কখনো ভালোবাসা পাইনি, কিন্তু তোমার পরিবারে আসার পর থেকে তোমার পরিবারের প্রতিটা মানুষের কাছে আমি যে পরিমাণের ভালোবাসা পেয়েছি তার নিতান্তই আমার কাছে মনে হলো যেন স্বর্গীয় সুখ। আমি ওই স্বর্গের ঘরে আগুন জ্বালাতে চাই না। তোমার বাবা মা যদি কোনোদিন জানতে পারে আমি বেশ্যাপাড়ার একটা খারাপ মেয়ে এবং অন্য একটা ছেলের সাথে আমার শারীরিক সম্পর্কের ভিডিও যদি তোমার পরিবারের মানুষ দেখে, এরপরে আমি আর তাদেরকে মুখ দেখাইতে পারবো না। আমি জানি না আমি কি করব, তবে আমার কাছে মনে হয় যে আমি এখানে থাকতে পারবো না। আমি তখন বললাম লিমা দেখো আমার জীবনে অনেক কষ্ট পাইছি, আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই। আজ তোমাকে পেয়ে মনে হলো যেন আমি আমার জীবনে কিছুটা পূর্ণতা পেয়েছি, কিছুটা শান্তি পেয়েছি। আমার এই শান্তির ঘরে আগুন জ্বালিয়ে তুমি আমাকে একা করে দিয়ে চলে যাইও না। ও
ও আমাকে বলে আমার তো কোনো কিছু করার নাই। আমি বললাম দেখো আমি আমার আব্বা আম্মাকে সব কিছু জানাই দিব। ও বলে না তুমি আমার মাথায় হাত দিয়ে ওয়াদা করো যে তুমি তোমার আব্বা আম্মাকে কোনো কিছুই বলবা না। আমি বললাম তুমি কি বলতেছো, তার মানে কি তুমি তার কাছে ব্ল্যাকমেল হবা? আমাকে বলে না, আমি যেভাবেই পারি আদিলকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমি বললাম তুমি এই ছেলের নাম্বারটা আমাকে দাও, আমি এই ছেলের সাথে কথা বলি। ও বলে না, নাম্বার নিয়ে লাভ নাই, আমি তোমাকে জানাইছি, জানলে ও আরও খেপে যাবে। আমি যেভাবেই পারি তাকে ম্যানেজ করবো, আমি তাকে ঠান্ডা করব, তুমি প্লিজ একটু রিল্যাক্স হও। আমি বললাম দেখো আমি সবই হারাইছি, এখন তোমাকে নিয়ে বেঁচে আছি, তুমি এমন কিছু করো না যাতে আমি বাঁচতে না পারি। ও বলে না তুমি টেনশন করো না, তুমি কাউকে জানো না, তুমি চুপচাপ থাকো। এভাবে প্রায় আরও 2 মাসের মতো কেটে গেল এবং 2 মাস আমার সাথে খুবই ভালো। আমি বললাম এই ছেলে বিরক্ত করে, বলে না সমস্যা নাই, সব কিছু ঠিক হয়ে গেছে। তা আমিও তো ভেবেছি হয়তো সব কিছু ঠিক হয়েছে, কীভাবেই ঠিক হয়েছে এইটা কিন্তু আবার আমি তার কাছ থেকে জানতে চাই না। আর ও কিন্তু কোনোদিন বাসার বাইরে যাইতো না, মানে সারাক্ষণই বাসায় থাকতো। বড়জোর আমাদের বাসার ছাদ বা বারান্দা, এর বাইরেও কোথাও যাইতো না। এরপরে যেটা দেখা গেল যে 2 মাস পরে, আমার যতটুকু মনে আছে শুক্রবার ছিল, আমি জুমার নামাজে গেছিলাম, নামাজটা পড়ে আমি বাসায় আসছি। বাসায় আসার পর ও কিন্তু কোনো দিন, আজকে বহু বছর ধরে আমার সংসার করে, কিন্তু বাসার বাইরে যাইতো না, গেলে আমার সাথে যাইতো, আবার আমার সাথেই চলে আসতো। তো ওই দিন বাসায় আসার পরে আমার মা বলতেছে যে লিমা তো বাইরে গেছে। আমি বললাম বাইরে গেছে মানে কোথায় গেছে? মা বললো তোর সাথে নাকি যাবে, তুই মসজিদ থেকে বেরোলে তোর সাথে যাবে, এটা বললো। আমি বললাম না, ও তো আমাকে ফোন টোন দেয় নাই। আমার আম্মা বলে তাহলে গেল কই? আমি তখন আস্তে আস্তে রুমে গেলাম, রুমে যাওয়ার পরে দেখলাম আমার রুমে আমি ঢুকলাম, ঢুকার পরে মানে সবসময় আমাদের রুমে ঢুকার পরে জুতার রাখার একটা বক্স আছে, সবসময় ওই বক্সেই জুতা রাখি। এই বক্সে জুতা রাখতে গিয়ে দেখতেছি বক্সের উপরের মধ্যে একটা চিঠি। তো চিঠিটা হাতে নিলাম, ওখানে ও লিখে দিল মাফ করে দিও, আমি তোমার বাবা মায়ের সামনে উলঙ্গ হতে পারি নাই। আমি একটা মানুষ সুখে থাকার জন্য এতগুলো মানুষের সুখ নষ্ট করতে চাই নাই। আমি হঠাৎ হারিয়ে গেলে এরা হয়তো নিজেকে বোঝাতে পারবে যে আমি তাদের ঘরে থেকে তাদের সাথে বেইমানি করার পরে আমি এই মুখটা তাদেরকে দেখাতে পারবো না। তোমার ভাগ্য খারাপ, ভাগ্যটা আমারও খারাপ, যার কারণে আমার চলে যেতে হলো। আমার জন্য টেনশন করো না, নতুন আরেকটা বিয়ে করে জীবনটা সাজিয়ে নিও। 2016 সালে এই একটা ছোট্ট চিঠিকোট লিখে আমার জীবন থেকে হারিয়ে যায় লিমা। আমি লিমার আর কোনো সন্ধান পাইনি, শুধু এতটুকুই জেনেছি ও আবারও ওর গন্তব্য যেখান থেকে ও এসেছিল সেখানে থাইল্যান্ডে চলে গেছে এবং আদিল নামের যে ছেলে আছে ওর সাথেই গেছে। আমি জানি না ওদের কী কন্ট্রাক্টে ও চলে গেছে বা কীভাবে চলে গেছে। আমি যাকে ভালোবেসেছিলাম সামিয়া, সে আমার জীবন থেকে চলে গেল। আমার শাশুড়ি সাজেদা একইভাবে বেইমানি করলো। লিমাও তার নিজের মতো করে আমার জীবন থেকে হারিয়ে গেল। আমি ঠিক এই মুহূর্ত আমার পরিবারের সাথেই আছি। এখন আমি খুবই ভালো, নামাজ কালাম পড়ি, ভালোভাবে চলাফেরা করি। আব্বা আম্মা বিয়ের জন্য অনেক চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু আমি আর বিয়ে শাদী করি নাই। ভাই বোন সবাই বিয়ে করছে, সবাই সংসার করছে, আমি আব্বার সাথে আছি, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। এখন আমার পরিবারের মুখে একটাই প্রশ্ন, হঠাৎ লিমা চলে গেল কেন? এই প্রশ্নের জবাব হয়তো আমি আমার পরিবারকে দিতে পারবো না। বুকের ভিতর জমে থাকা কষ্টের কথাগুলো আপনাকে বলে বুকটা কিছুটা হালকা করলাম, এইটুকুই, আর কিছু না। যদি পারেন আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, তবে অবশ্যই নাম ঠিকানাগুলো হাইড করে দিবেন যাতে আমার পরিবার এই গল্পটা বুঝতে না পারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটা কথা আমরা সবাই জানি, পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যখন কোনো পাপ করবেন সেই পাপের শাস্তি আপনার জীবনে আসবেই, এটা নিশ্চিত। আমরা বিশ্বাস করি পাপ কখনো বাপকে ছাড়ে না। আশিকুর রহমান তার জীবনে যে পাপ করেছে সেই পাপের শাস্তি তাকে পেতেই হবে এবং সেটাই সে পাচ্ছে। লিমা তার অতীত জীবনে যে অঘটনগুলো ঘটিয়েছে, যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের শাস্তি তাকে পেতেই হবে। আশিকুর রহমানের মতো একটা সুখে শান্তির পরিবারে আসলেই যে সে মাপ পেয়ে যাবে বিষয়টা তা নয়। আল্লাহ তাকে মাফ করেনি, যার জন্য তাকে আবারও তার গন্তব্যে ফিরে যেতে হয়েছে। আজ সবাই মিলে অন্তত একটা কথাই বলে যান, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ করার আগে চিন্তা করবেন যে তার মাসুল কত ভয়ঙ্কর হতে পারে। এই গল্পটা থেকে তার শিক্ষা নেন। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আশিকুর রহমানের জীবনের গল্পটা শোনার জন্য। আপনার সাথে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আজ এখানে এই বিদায়, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।